এবং আমাদের ঢাকা শহরে আমরা কিছুদিন আগেও মনে করেছিলাম যে শীত মনে হয় চলেই গেছে। কিন্তু শীতটা চলে যেতে গিয়েও আবার যেন ফিরে আসলো। তো সেক্ষেত্রে আমাদের একটা ভালোই হলো। সেটা হচ্ছে যে আমাদের কাছে আ শীতের রাতে সবসময় আমাদের কাছে ভূত এফএম এর জন্য স্পেশাল মনে হয়। তো আজকেও সেরকম ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার এবং আ টেম্পারেচার খুব বেশি না থাকলেও বাইরে হালকা বাতাসের কারণেও হয়তো ঠান্ডাটা বেশি লাগছে এবং আমি যদি ঢাকাতে এরকম ঠান্ডা অনুভব করি, আশা করছি যে বাংলাদেশের আর সব জায়গাগুলোতেও মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো সেই ক্ষেত্রে সব জায়গাতেই অনেক আরাম করে, অনেক মজা করে আজকের ভূত এফএম শোনা যাবে, সেটাই আশা করছি। সেই সাথে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। অনেকে আমাদের কাছে লিখে দোয়া করে চেয়েছেন। সবার জন্য অনেক, 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 অনেক শুভকামনা। আপনাদের এক্সাম অনেক ভালো হোক এবং আপনাদের জন্য দোয়া সবসময়ই থাকে এবং আশা করছি আল্লাহ আপনাদের মনোকামনা পূর্ণ করবেন। আর আমাদের আজকে ভূত এফএমে যারা আমাদের সাথে আছেন তাদেরকে জানিয়ে দিই, যদি আমাদেরকে আপনারা ইমেইলের মাধ্যমে কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলব আপনারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আর আমাদেরকে যদি আপনারা ফেসবুকে আমাদের সাথে থাকতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়েই আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন এবং আজকে আমাদের যে এই পেজ ভূত এফএমের যে পেজটা, সেই পেজে গিয়ে দেখতে পারবেন আজকে আমাদের কারা অতিথি এবং অলরেডি আপনারা হয়তো জেনেও গেছেন যে আজকে আমাদের এখানে আছেন আফনান ভাই এবং আরেকজন ছবিতে নেই বাট এখানে আছেন, তিনি হচ্ছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব এবং তিনিও আপনাদের বিভিন্ন প্রশ্নের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলে আমি আশা করি। আমিও বেশ কিছু তাদের সাথে অফ এয়ারে অনেক আলোচনা করছিলাম এবং তিনিও বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে কথা বলছিলেন। তো আপনাদের যদি কোনো প্রবলেম সলভ করতে চান বা জানাতে চান তাহলে আপনাদের যে কমেন্ট সেকশন রয়েছে আমাদের পোস্টের নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন বা মেসেজ করতে পারেন আমাদেরকে। আমরা সেটা তার সাথে ডিসকাস করে আপনাদেরকে হয়তো একটা তার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে নিয়ম কানুন সব কিছু। চলুন আমরা ঘটনায় চলে যাই এবং আশা করছি যে আজকে একটা জমজমাট ভূত এফএম আপনাদের উপহার দিতে পারবো। আমাদের অতিথিরা তারা যেরকম ঘটনা নিয়ে এসছেন, আমাদের কাছে যে সমস্ত ইমেইল রয়েছে এবং স্পেশালি যে অডিও ক্লিপ রয়েছে সেই অডিও ক্লিপগুলো খুবই অসাধারণ অডিও ক্লিপ এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি একটা ইমেল থেকে নেওয়া এবং সেই ইমেলটি যেভাবে তিনি পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি ভালো আছেন রাসেল ভাই। শুরুতেই নমস্কার গ্রহণ করবেন। এটা একটা সত্য ঘটনা, আমাদের এলাকার সবাই এ ঘটনা জানেন। আমার ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে। এটা আজ থেকে প্রায় আনুমানিক ১০০ বছর আগে নির্মাণ করা হয়। বিগত কয়েক বছরের একটা পরিত্যক্ত বাড়ি। এটা আমার দাদুর মুখে শোনা একটি সত্যি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় ৫০ থেকে ৬০ বছর আগে ঘটে। যিনি এই বাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপণ একজন লোক। তার একটা কাজের লোক ছিল, কিন্তু কাজের লোককে তিনি তেমন কোনো টাকা পয়সা দিতেন না। কাজের লোকটি টাকা চাইলে তিনি পরে দেব বলে তাকে ভুলিয়ে রাখতেন। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু কাজের লোকটা আর টাকা পায় না। হঠাৎ একদিন মালিক তার কাজের লোক যখন রাতে ঘুমাচ্ছে তখন তার বিছানায় কিছু বিষাক্ত সাপ রেখে আসেন এবং কাজের লোকটি সাপের কামড়ে মারা যায়। মৃত্যুটি স্বাভাবিকভাবেই সবাই নেয়, কেউ সত্যতা যাচাই করতে যায়নি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। হঠাৎ মালিক একদিন রাতে শুনতে পায় যে ঘরে ওই কাজের লোক থাকতো, ওই ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তিনি তখন সে ঘরে যান, কিন্তু কাউকে দেখতে পান না। মাঝে মাঝে শুনতে পেতেন দোতলায় কেউ যেন দৌড়াচ্ছে, হাঁটাচলা করছে, কান্না করছে, কিন্তু যখন তিনি সেখানে যেতেন কাউকেই দেখতে পেতেন না। এভাবে
প্রতিদিন তিনি রাতে কান্নার শব্দ শুনতে পেতেন ওই ঘর থেকে। একদিন তিনি শুয়ে আছেন রাতের বেলা, হঠাৎ খেয়াল করলেন বিছানার ওপর অনেক সাপ। এটা দেখে তিনি খুব ভয় পেলেন। তখন তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বললেন। তার স্ত্রী বললেন ওই কাজের লোকটির ছেলে, মেয়ে অথবা প্রিয়জনের কাছে তার পাওনা টাকাটা দিয়ে দিতে, কিন্তু তিনি এটাতে রাজি ছিলেন না। প্রতিদিন রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেতেন তারা। হঠাৎ একদিন তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুটা হয় সাপের কামড়ে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ঘরের ভেতর কোনো সাপ পাওয়া যায়নি। এরপর তার স্ত্রী স্বপ্নের ভেতর দেখতে পেতেন তার বিছানায় অনেক সাপ চলাফেরা করছে। তারপর তার চারপাশে শুধু সাপ আর সাপ। তিনি রোজ এই স্বপ্ন দেখতেন এবং খুব ভয় পেতেন। তখন তিনি একটা সাধু বাবার কাছে যান এবং তাকে ঘটনাটি খুলে বলেন। সাধু বাবা একদিন তার বাড়িতে আসেন এবং বাড়িটা বন্ধ করে দেন, বাড়ির চার কোণায় 4টি তাবিজ পুঁতে, এবং বলেন তার কোনো বংশধরের কাছে যেন সেই কাজের লোকটা সব টাকা ফিরিয়ে দেয়। স্ত্রী সেই কাজের লোকটার বংশধরের কাছে তার পাওনা টাকা দিয়ে দেন। তারপর থেকে তিনি আর কোনো কান্নার শব্দ পেতেন না। কিন্তু হঠাৎ একদিন তাকেও সাপের কামড়ে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না এবং সেই থেকে এখনো এটা একটা পরিত্যক্ত বাড়ি। মাঝে মাঝে বাড়ির ভেতর কান্নার শব্দ অনেকেই শুনতে পায়। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে আমার কাছে, একদিন শেয়ার করব। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা শুনলাম আমাদের প্রথম ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব এখন আমাদের অতিথির কাছে। শুরুতে আমাদের স্টুডিওতে আছেন এই মুহূর্তে আফনান ভাই। তার কাছে তিনি আজকে 2টো ঘটনা নিয়ে এসেছেন। চলুন আমরা শুনে আসি তার কাছ থেকে প্রথম ঘটনাটি। প্রথমেই স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আল্লাহ ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই আপনিও ভালো আছেন। আসলে আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। রাসেল ভাই আজকে 2টো ঘটনা নিয়ে এসেছি। একটা আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ি না, মানে প্রতিদিন তো রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করি। আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। তবে ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। রাসেল ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো যেই ভাইয়া সঙ্গত কারণে নামটা বলছি না, উনি ইউকেতে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময়ে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নিই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে সিভিল ওয়ার, একটা অশান্তি বিরাজ করে। ওই সময়ে ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর রাসেল ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন। কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন, ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে, তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। ওনাদের রিপোর্ট প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থালবাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না। কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থালবাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে।
এখন যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটা কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি, এত মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে দুটো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই দুটো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া ছুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্তপেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম দুইজন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই দুটো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে সেটা ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য আর সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে যখন জ্ঞান ফেরানো হয়, তখন সবাই তাকে বলে আসলে রাতের বেলা সারাদিন কাজ করেছো, হয়তোবা কোনো ওই বানর বা শিম্পাঞ্জিকেই দেখেছো, ওরকম মনে হয়েছে। এটা বলে ওনাকে আশ্বস্ত করেন আর কি। তারপর রাসেল ভাই ওনারা আবার ওনাদের কাজে মন দেন, কিন্তু প্রতি রাত্রেই নিত্য নতুন এক এক সময় এক একটা ঘটনা ওনারা মানে হচ্ছিলেন। এর ভিতরে আরেকদিন যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা হলো উনি শুয়েছিলেন রাতের বেলা। শোয়ার পর হঠাৎ করে মনে হচ্ছিল ওনার খাটের নিচে গড় 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 আওয়াজ হচ্ছে। সাধারণত উনি চিন্তা করেন হয়তো বা বিড়াল এই ধরনের গড় গড় শব্দ করে, কিন্তু রাসেল ভাই গড় গড় শব্দটার সাথে সাথে ওনার মনে হচ্ছিল খাটটা মানে ভূমিকম্পের মতো কাঁপছে, খাটটা মানে ভাইব্রেট হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই গড় গড় শব্দ তো হচ্ছে, কিন্তু ভাইব্রেট তো হওয়ার কথা না খাট। তখন উনি চিন্তা করেন হয়তো বা আবারও কোনো বন বিড়াল বা এই টাইপের কিছু হয়তো বা খাটের নিচে ঢুকেছে। উনি যখন টর্চ নিয়ে নিচে টর্চ জ্বালালেন, কিন্তু নিচে উনি কিছুই দেখতে পেলেন না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি এটা মানে কী শুনলাম এতক্ষণ। তারপর উনি চিন্তা করেন যে হয়তো বা চলে গেছে, পাশ দিয়ে চলে যেতেই পারে। তখন আবার উনি ঘুমানোর চেষ্টা করলেন। এবার রাসেল ভাই উনি দেখছিলেন যে একটা বিড়ালের মতো কি যেন মানে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, কারণ বিড়াল তো আসলে দেয়াল বাওয়ার কথা না, সেটাই। কিন্তু উনি দেখছিলেন বিড়ালের মতো কিছু একটা জিনিস দেয়াল বেয়ে উঠে যাচ্ছে এবং ওই গড়গড় শব্দটা করছে, এবং চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওটা দেখে উনি খুবই ভয় পান এবং চিৎকার করে ওঠেন। পাশ থেকে যখন লোক চলে আসে, লোক এসে ওই টাইপের কিছু আর দেখে নেই, মানে ওনার সঙ্গী যারা ওই পাশে ছিলেন। এরকম নিত্য নতুন সমস্যা হতেই থাকছে। লাস্টের দিকে রাসেল ভাই যেই ঘটনাটা মানে সবচেয়ে বেশি ওনাদেরকে পীড়া দিয়েছিল, সেটা হচ্ছে একদিন রাতের বেলা ওনারা যেই মানে ঘরে ঘুমাতেন, ঘরের চিলে কোঠা প্রচণ্ড আর্তনাদ শব্দ, মনে হচ্ছে যে কোনো মানুষকে খুব প্রচণ্ড নির্যাতন করা হচ্ছে। তখন উনি আর তখন একা গেলেন না, উনি সহ সাথে ওনার পাশের রুম থেকে ওনারা সবাই শুনছিলেন সেই শব্দটা। তো ওনারা উপরে গেলেন। তখন উপরে গিয়ে রাসেল ভাই যে দৃশ্যটা দেখেন, সেটা হচ্ছে উনি দেখছেন যে অন্য দুইজন লোককে, ঠিক আমরা যেমন রাসেল ভাই কুরবানি মানে জবাই করার পরে ছাগল বা অন্য কিছু যখন উপরের দিকে ঝুলিয়ে আসতেছে চামড়াটা ছুলি, ওরা দেখছিলেন যে দুইজন লোককে ওভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে, এবং ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছুলছে, এবং যেই দুইজন ঝুলছিল ওনাদের শরীরেও কোনো চামড়া ছিল না। আচ্ছা। তো এই দৃশ্য যখন উনি দেখলেন, দেখার পরে ওনারা ওখানে উপস্থিত কয়েকজন ছিলেন, সবাই মিলে এটা দেখেছেন। এবং দেখার পর রাসেল ভাই আসলে ওনারা ওখান থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসেন, কারণ রাসেল ভাই ওটা তো একদম একটু রিমোট কর্নারে ছিল। তো দারোয়ান যেটা করতো, দারোয়ান সন্ধ্যার পরে চলে যেত, এবং দারোয়ান ওদেরকে বলে দিয়েছিল যে আপনারা পারতপক্ষে খুব দরকার না হলে বাসা থেকে বের হবেন না। কিন্তু এই বাসাটা যে হন্টেড, এই বিষয়গুলো যদি ওনাদেরকে বলা হতো তাহলে ওনারা ওখানে থাকতে চাইতেন না। তো এই কারণে ওনাদেরকে ওটা বলাও হয়নি রাসেল ভাই। তো যাই হোক রাসেল ভাই এই ঘটনাটা যখন ওনারা অবলোকন করেন, পরবর্তীতে পরের দিন বললেন যে আমরা এই বাড়িতে থাকবো না, ওনারা দ্রুত কাজটা গুছিয়ে নিয়ে আসেন,
দ্রুত গুছিয়ে নিয়ে ওনারা শ্রীলঙ্কা থেকে চলে যান, কিন্তু যাওয়ার আগে ওনার ওই জায়গা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন ওটা আসলে কী ছিল। তো রাসেল ভাই যেটা ওই শুরুর দিকে যেটা বলছিলাম যে ওই 1986 সালের আগের দিকে, কারণ ওই জাফনা দ্বীপটা একটু রিমোট এরিয়া এবং বিভিন্ন কারণে সেটা সংঘাতপূর্ণ জায়গা, ওখানে কিছু ডাকাত সম্প্রদায় ছিল। ডাকাতটা কী করতো, ওই নিরীহ তামিল ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে ওদের দলে ভিড়ানোর চেষ্টা করতো। যদি কোনো কারণে দলের সাথে কেউ বেইমানি করতো বা ওদের কাছে প্রমাণিত হতো কেউ মিথ্যা বলেছে সর্দারের সাথে, তখন কি করতো, ওদেরকে ওই জীবন্ত অবস্থায় তাদের চামড়াটা ছুলে ফেলতো, এইভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো ওই জায়গাটাতে ওই ঘরটা ছিল ডাকাতদের একটা ঘর, ওইটাই পরিত্যক্ত, পরবর্তীতে সংস্কার করে সেটা থাকার উপযোগী করা হয়েছিল আর কি। বিভিন্ন গেস্ট আসলে সাধারণত ওইখান থেকে তাদেরকে ওখানে রাখতো। তো যেহেতু ওই ঘরটা এই কারণে হন্টেড ছিল, যার কারণে ওনারা ওখানে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ওনারা দেখেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। এবং অনেকেই লিখছেন, যেমন এমডি হাসিবুল আমাদের লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে, যেটা এইমাত্র আমরা শুনলাম, তাই না? এবং আমাদের সঙ্গে আছেন রেদওয়ান রিফাত, গাজীপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রানিকা ইসলাম, জামালপুর থেকে তিনি শুনছেন। এমডি জুবায়ের হাসান, রাজশাহী থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন সিফাত আহমেদ শিপন, তিনি আমাদের রংধনু রাজকুমার আছেন। রাকিব হাসান আমাদের সাথে আছেন, লিখেছেন নাইস স্টোরি। আমাদের সঙ্গে আছেন এমডি সোহাগ, তিনি পুরান ঢাকা থেকে শুনছেন। শুভ আমাদের সাথে আছেন পল্টন থেকে। এমডি তানভীর আহমেদ ফয়সাল, তিনি সেকেন্ড স্টোরির প্রশংসা করেছেন। ফারুক রাজ, তিনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আবরিন হাফিজ, এবং আমাদের সাথে আছেন তাসকিন আহমেদ তুষার, কুষ্টিয়া থেকে শুনছেন তিনি। সুশীল হালদার আমাদের সঙ্গে আছেন। রিয়াজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, লাভ ফ্রম ইন্ডিয়া লিখে পাঠিয়েছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ ফারাবি রহমান শ্রাবণ আমাদের সঙ্গে আছেন। নাজমুল খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি শাহরিয়া তন্ময়, আমাদের সঙ্গে আছেন ফারহান, আমাদের সঙ্গে আছেন আবির হাসান আজমুল, বেনাপোল বর্ডারের কাছে তিনি আছেন এবং সেখান থেকে তিনি আমাদেরকে শুনছেন। ফারহান আমাদের সাথে আছেন। সৈকত আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন ইফতেখার স্যাম। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্তাসির আজাদ অয়ন, আমাদের সঙ্গে আছেন সামিন আহমেদ, নীল পদ্ম আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ আমান আমাদের সঙ্গে আছেন। হাফিজ মাইনুদ্দিন ভাইকে তিনি সালাম জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আসাদুজ্জামান, খুলনা থেকে আছেন। ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন মিরপুর থেকে। আমাদের সঙ্গে আছেন তানভীরুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন পাপ্পু জয়। এছাড়াও দেশের বাইরে থেকে অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, এবং আলমগীর আমাদের সাথে আছেন। আমি জানি যে অনেকেই অনেক জায়গা থেকে শুনছেন, স্পেশালি আমাদের বাংলাদেশি ভাইয়েরা যেখানে আছেন, এবং বাঙালি ভাই বোনেরা যারা যেখানে আছেন তারা সবাই শুনছেন। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা ইউএসএ থেকে শুনছেন তারা হয়তো নামাজটা শেষ করেছেন বা এরকম একটা সময় এখন। আমাদের সঙ্গে যারা ইউকে থেকে শুনছেন তারাও এই সময় আমাদের সঙ্গে আছেন। এছাড়া আমাদের এশিয়ার মধ্যে যে সমস্ত জায়গা থেকে আমাদেরকে শোনেন, স্পেশালি ইন্ডিয়া, আমাদের সঙ্গে মালদ্বীপ থেকে অনেকে আমাদের সঙ্গে শোনেন। মালদ্বীপের ঘটনা অনেক দিন ধরে পাই না, আমি চাই যে মালদ্বীপের ঘটনা আপনারা আবার পাঠান। এবং অনেকে আছেন সেখানে বাঙালি যারা সেখান থেকে আমাদের ঘটনা পাঠান আমাদের সঙ্গে। এছাড়াও যারা অস্ট্রেলিয়া থেকে, আমরা অস্ট্রেলিয়ার ঘটনা মিস করি মাঝে মাঝে, মানে একটা সময় তো প্রচুর ঘটনা আসতো, এখন একটু কম আসে। তো আমার মনে হয় যে সেটা আমাদের একটু পাঠানো উচিত, এবং আপনারা পাঠাবেন। আমাদের ভূত এফএমের অ্যাড্রেসও জানেনি। তো যাই হোক, আমাদের সঙ্গে মাসুক আছেন, এবং তিনি সিলেটের কোনো একটা চা বাগানে তার ফ্রেন্ডদের নিয়ে, উষা, তারপরে হচ্ছে শুভ, সবার সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোনামি রহমান, আমার খুব পছন্দের একজন মানুষ, তিনি আজকে শুনছেন আমাদের সঙ্গে। আশিকুর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সেপশনাল আসিফ রেজওয়ান। এছাড়াও আমাদের সঙ্গে আছেন কাজী তাজ, তিনি ঝিনাইদহ থেকে শুনছেন। ইয়াসিন শফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তো আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/ravefurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি আমাদেরকে জানাতে পারেন যে কেমন লাগছে আমাদের সাথে, এবং অনেকেই জানাচ্ছেন যে সেকেন্ড স্টোরি প্রশংসা আর প্রশংসা। সুতরাং আমার কাছে মনে হয় যে আফনান ভাইয়ের ঘটনাটা ওভারঅল সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি একটা
খবর আপনাদের একটু জানিয়ে দিই, তারপরে আবার ঘটনায় যাব। সেটা হচ্ছে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোজা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোজা। তো এই হচ্ছে আমার খবরটি জানিয়ে দেওয়া ছিল, এবং এখন আমরা চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং তিনি কতগুলো আমি অফ এয়ারে আমি বললাম যে তার সাথে লম্বা সময়ে কথা হচ্ছিল, এবং তিনি বেশ কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা বলছিলেন। তার মধ্যে একটা কিছু কিছু জিনিস আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। যেমন তিনি বলছিলেন যে অনেক সময় আমরা ভ্রান্ত, আমাদের ভুল ধারণা হয়, আমরা অনেক সময় মনে করি যে কোনো জিনের আসর হয়তো আমাদের উপরে হয়েছে বা কোনো খারাপ কিছু আমাদেরকে উপরে ভর করেছে, এরকম নানান রকম সন্দেহে আমরা ভুগি। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে আমরা নিজেরা হয়তো দুর্বল, আমাদের মন দুর্বল, আমাদের মস্তিষ্ক হয়তো দুর্বল, সেই জন্য আমরা এরকম ভ্রান্ত ধারণায় ভুগি, এবং এগুলো কোনো অসুখ বিসুখের কারণে নয়, বা এগুলো কোনো কিছু ভর করছে সে কারণে নয়, এগুলো আমাদের দুর্বল মনের কারণেই আমরা এই ধরনের ভয় পাই। যেটা ঘটবে না সেটাও ঘটবে ভেবে আমরা বসে থাকি। হয়তো একটা কিছু ঘটেনি, আমরা ভাবি যে একটা দুঃসংবাদ আসেনি, কিন্তু আমরা মনে করি যে এই দুঃসংবাদটা আসবে, এইরকম খারাপ কিছু হয়তো ঘটেছে আমাদের সাথে। এবং অনেক সময় আমরা উনি বলছিলেন যে তিনি মাঝে মাঝে এরকমও হয়েছে যে তিনি কাউকে জাস্ট সাদা কাগজে একটা দাগ দিয়েছেন, এবং তিনি কয়েকদিন পরে এসে বলেছেন যে আমি সুস্থ আছি। তারপরে তিনি কাগজ খুলে দেখিয়েছেন, দেখেন আপনার আসলে কিছুই হয়নি, এখানে শুধু কয়েকটা দাগ দেওয়া ছিল, এবং আপনি আসলে আমাদের আপনি ভাবছিলেন তাই এরকম কিছু একটা। সৌদি আরবিয়া থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে মারজুক আহমেদ। ওকে, সৌদি আরবিয়া থেকে আরও আছেন নাবিল আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং অনেকদিন পর ভূত এফএম শুনছেন। ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, তো যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের এই জিনিসটাও খুঁজে বের করা উচিত, এবং উনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং নিজের প্রতি বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে অনেক সমস্যার সমাধান মানুষ নিজেই করতে পারে। তো রিসেন্টলি তিনি একটা এসএসসি পরীক্ষার্থীর সাথে তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো, এবং এই বিষয়ে আমরা বলবো যে আপনি একটু আমাদের বলবেন যে মানুষ অনেক সময় ভয় পায়, তাই না? তো এটা তো তার মনের দুর্বলতার কারণেই হয়, তাই না? হ্যাঁ, এবং মনের দুর্বলতার কারণে হয়। তো এই সমস্ত যে ভয় পাওয়া থেকে বা দুশ্চিন্তা বা এই যে খারাপ কিছু ঘটবে, এইগুলো থেকে আপনার মনে হয় কিভাবে মানুষ নিজেকে দূরে রাখতে পারে? হ্যাঁ, প্রতিটি মানুষই এরকম যেগুলো অবাস্তব চিন্তা করে থাকে, জি, সেগুলো যদি সে মুক্ত পেতে চায়, তাহলে অবশ্যই সেটা ইবাদত করতে হবে, আমল করতে হবে, এবং আল্লাহর তসবিহ তাহলিল পাঠ করতে হবে। নিজের উপরে কি আস্থা নিজের রাখাটা প্রতি কত জরুরি? হ্যাঁ, আস্থা, বিশ্বাস এবং ভক্তি, বিশ্বাসী মুক্তি পাওয়া যাবে। জি, যে আমি আমার আল্লাহ, আমি ইবাদত করতেছি, অবশ্যই আমার আল্লাহ আমাকে মন্দ কাজ থেকে, সমস্ত পেরেশানি মুসিবত থেকে হেফাজত করবেনই করবেন, এবং মানুষের অলসতা দূর করে ইবাদত অবশ্যই করতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ সমস্ত পেরেশানি থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা। আপনি মহিউদ্দিন ভাই, আপনি একটু আমাদের একটু বলেন যে আপনার রিসেন্টলি আপনি একটা এসএসসি পরীক্ষার্থীর সাথে একটা ঘটনা আপনি আমাকে বলছিলেন। ঘটনাটা একটু আমরা একটু শুনি আপনাদের কাছ থেকে। এটা আমাদের লালবাগ এলাকাতেই হয়েছে। জি, পরীক্ষা আগামীকাল। তা আমার কাছে ছাত্রছাত্রী এরকম আসছে যে কিছু দোয়া নেওয়ার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য, তারা পরীক্ষা কিভাবে ভালো করতে পারে, যেন স্মৃতিশক্তিটা বৃদ্ধি পায়, লেখাপড়া যেন ঠিক করতে পারে, পরীক্ষা ভালো দিতে পারে। তা আমি এর মধ্যে একটি মেয়েকে একটা আমল শিখিয়ে দিছি। প্রতি রাত্রে 100 বার ইয়া আলিমু এই আয়াতটা পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, স্মরণশক্তি বেশি হবে, এবং তাকে বলছি এই আমলটা করার সময় গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়বে। তো এখন পরীক্ষার জন্য এই আমলটা শুরু করে দিল। তো বিশেষভাবে আজ থেকে 10-12 দিন আগে দিয়ে ও রাত্রি যখন পড়া শেষ করে নামাজ পড়তে যাবে, তো যে ঘরটাতে নামাজ পড়া হয়, ও অজু করে ঘরটাতে যাওয়ার সময় দরজাটা খুলে দেখে
তার ঘরে কে যেন নামাজ পড়তেছে, বসে বসে ইবাদত করতেছে। তো উনি অবাক হলেন, এখন এই মুহূর্তে আমার ঘরে, এই ঘরে কে নামাজ পড়তে পারে, এরকম তো কাউকে দেখতেছি না। তো উনি এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য বাতি জ্বালালেন। সুইচ দেওয়ার সাথে সাথে লাইট যখন জ্বলেই সাথে সাথে নষ্ট হয়ে গেল, এবং কিছুক্ষণ 5-10 মিনিট পরেই নাকি তাকে একটা জোরে চড় মারা হলো। সেই থেকে তার ঘুমের মধ্যে রক্ত দেখতে পেত এবং খুব উনি সমস্যায় ভুগতেছিল। পর আমি যখন তার কাছে গেলাম, সে আমাকে বলল এই ঘটনা, আমি এই জিনিসটি দেখতে পাইছি। পরবর্তীতে সেটা এরকমই তাকে বললাম, ঠিক আছে। উনি আলেম, ভালো জিন ছিল, যার ঘরে ইবাদত করতেছিল, বিরক্ত করতে নেই। এখন বর্তমানে ভালো আছেন। পরীক্ষা আগামীকাল, ইনশাল্লাহ তার জন্য সুস্থ কামনা করতেছি। আচ্ছা, আপনি এই যে এত কিছু করেন, মানুষের অনেক উপকার করেন, আপনি বলেছেন, এবং জি। আপনার নিজের কখনো ভয় লাগে না এই সমস্ত কাজ করতে গিয়ে? না, ভয় বলতে এগুলো ভয় নেই, কেন আশরাফুল মাকলুকাত, মানুষ সবচেয়ে ঊর্ধ্বে, জি। এবং মানুষের অন্তর বিশ্বাস দিয়ে যদি আমার আল্লাহ সব কিছু হেফাজত করি, মানুষ ভয় না পেয়ে যদি ইবাদত করে থাকে, তাহলে মানুষ সবার চেয়ে সবচেয়ে ঊর্ধ্বে আছে। এগুলো ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আবারও আসবো আমরা, এবং আমি এই মুহূর্তে একটা ইমেল পড়তে চাই, এবং সেই ইমেলটার আমি এখন পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, সালাম নেবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এর আগেও একটা ইমেল করেছিলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী ছিল, হয়তো বুঝিয়ে লিখতে পারিনি, তাই হয়তো পড়া হয়নি। আর এখন আমি যেই কাহিনীটা শেয়ার করব, তা আমার লাইফের প্রথম ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। সঙ্গত কারণে আমার আশা হবে না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো যে আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। যাই হোক, কাহিনীটা ঘটে 2004-এর শীতের সময়। তখন আমি মিরপুর 12 নম্বরের সবচেয়ে বড় ও নামি দামি একটা মাদ্রাসার হেফজোখানায় পড়ি। আমি মাদ্রাসার নাম উল্লেখ করব না, কারণ এই মাদ্রাসাটা পল্লবী থানা থেকে খুব কাছেই। যারা শুনছেন তারা হয়তো বুঝতেও পেরেছেন কোন মাদ্রাসাটি হতে পারে। আর এই মাদ্রাসা ও মসজিদ দুটি এখন 7 তলা। মসজিদ ও মাদ্রাসা, যাই হোক, ঘটনায় যাওয়া যাক। হেফজোখানায় যারা হাফিজি পড়ে, তারা সকল ছাত্রদের মাগরিবের নামাজের পর কুরআন শরীফ মুখস্থ করে থাকে, এবং এই মুখস্থ রাখা, এই পড়াটা ফজরের সময়, নামাজের সময় আগেই হুজুরকে মুখস্থ শোনাতে হয়। বলে রাখা ভালো যে অনেক সময় ছাত্রদের পড়া মুখস্থ হয় না, আর যাদের পড়া না হয় তাদেরকে তাদের ঘুম থেকে নির্দিষ্ট টাইমের আগেই উঠে পড়াটা আরও ভালো করে মুখস্থ করে নিতে হয়। তো একদিন আমার পড়াটা ঠিক করে মুখস্থ হয়নি, তাই আমি চিন্তা করলাম রাতে আগে ভাগে ঘুম থেকে উঠে পড়াটা ভালো করে মুখস্থ করে নেব। তো রাতে ঘুম থেকে উঠে দেখি সকল ছাত্ররা ঘুমাচ্ছে। আমি উঠে অজু করে নিয়ে মসজিদের দিকে যাই কুরআন পড়ার জন্য। বলে রাখা ভালো, তখন মানে 2004-এর দিকে ওই মাদ্রাসায় 2য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল, এবং সাথে মসজিদের কাজও 2য় তলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। তো আমি যখন মসজিদে প্রবেশ করি, ঠিক তখনই আমার চোখে মসজিদের প্রথম তলা থেকে লাইটের আলো আসে। তো আমি লাইটের আলো দেখে খুব খুশি হয়ে যাই, কেননা যদি মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে ওই দিন আর মুখস্থ পড়াটা হুজুরকে দিতে হয় না, শোনানো লাগে না। ওই দিন আমার পড়াটাও ঠিকমতো মুখস্থ হয়নি, তাই আমি খুশি হয়েছিলাম। আমি যখন মসজিদের লাইট দেখে মসজিদের সিঁড়ি দিয়ে যখন প্রথম তলায় উপস্থিত হই, তখন দেখি মসজিদের সকল মুসল্লিরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এবং আমি তখন অনেক খুশি হই মনে মনে। যাক, আজকের জন্য বাঁচা গেল হুজুরের মারের হাত থেকে। আমিও ঠিক ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে যাই, এবং সকল মুসল্লিদের সাথে। বলে রাখা ভালো যে আমি যখন নামাজ পড়ছিলাম, আতরের সুগন্ধ এবং ঘ্রাণটা আমি কখনোই, মানে এমন সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। যখন নামাজ শেষ হয়, আমি ওপরে মাদ্রাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক
তখনই আমার পাশে যে লোকটা ছিল সে আমাকে সালাম দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, বাবু তোমার কত পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে? আমি তখন তাকে বলি যে আমার 7 পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি এত উজ্জ্বল আর এত সুন্দর মানুষ যে আমি কখনোই দেখিনি। আমি তখনও কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ওখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মসজিদের সিঁড়ি ধরে ওপরে উঠি, 2য় তলায় আসি, তখন দেখি যে মুয়াজ্জিন সাহেব হুজুর তার নিজ ঘর থেকে বের হচ্ছেন। আর তখনই মসজিদের 2য় তলায় একদম কর্নারে মুয়াজ্জিন সাহেবের জন্য রাখা একটা ঘর ছিল। আর মুয়াজ্জিন সাহেব হুজুরের নামটা আমি উল্লেখ করে দিলাম এবং তিনি 2য় তলায় উঠে যখন হুজুরকে দেখতে পাই তখন হুজুর আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি নিচে কেন গিয়েছিলে? তখন আমি হুজুরকে বলি, হুজুর এই মাত্র ফজরের নামাজ আদায় করলাম, আপনি নামাজ পড়তে পারেন নাই হুজুর? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো এখন ফজরের আজান দিতে নিচে নামবো, তুই নামাজ পড়লি কিভাবে? এই কথা শোনার পরে আমি হুজুরকে নিয়ে নিচতলায় গিয়ে দেখি যে একটা লাইট জ্বালানো নেই মসজিদে, পুরো মসজিদেই ঘন অন্ধকার। আর এইটা দেখে ভয়ে আমার শরীর ঘামে ভিজে যায়। এই শীতের ভেতরেও এরপরে মুয়াজ্জিন সাহেব হুজুর আজান দেওয়ার পরে আমরা বড় হুজুরের কাছে নিয়ে যায় আমাকে, এবং হুজুর আমাকে দেখে বলে যে তুমি আজকে যাদের সাথে ফজরের নামাজ আদায় করেছো তারা মানুষ ছিল না, তারা জিন ছিল এবং ভালো জিন ছিল, এই জন্য তোমার কোনো ক্ষতি করেনি। আর মানুষ জাতি ফজরের নামাজ আদায় করার আগেই জিনেরা জামাতে নামাজ আদায় করে থাকে, আর ওরা যখন নামাজে দাঁড়াচ্ছিল ঠিক তখনই তুমি মসজিদে প্রবেশ করো, আর তাই তোমার কোনো ক্ষতি করেনি। আজ যে লোক তোমার সাথে কথা বলছে সেও একজন জিন ছিল। যাই হোক, এরপর থেকে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা। যদি পড়ে শোনান তবে খুশি হব, এবং এটা আমার শুধু বলবো যে আরও একটা বাস্তবতা আমার জীবনে লুকিয়ে থাকবে যদি না পড়া হয়। ভূত এফএমকে ধন্যবাদ। তো আমি পড়ে শোনালাম, এবং আমরা এরকম কাহিনী অনেকেই শুনি যে অনেক মসজিদে এরকম অনেকেই আমাদের লিখে পাঠান যে জিনেরা নামাজ পড়েন এবং অনেকেই সেটা দেখেন। এরকম অনেক অভিজ্ঞতা আমরা পাই এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আজকেও যেটা যিনি একজন কোরআন শিক্ষা করছিলেন তার লাইফে এরকম ঘটনা ঘটেছে এবং একদম সামনাসামনি দেখেছেন। এরকম না যে সালাম ফিরিয়ে দেখেছেন যে কেউ নেই, তিনি যেটা দেখেছেন নামাজ শেষ করার পরে তার সাথে কথাও বলেছেন, এরকম একটা ব্যাপার তার সাথে তার জীবনে ঘটে গেছে। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এটা বাস্তব ঘটনা বলেই আমার মনে হচ্ছে, এবং আপনারা যদি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ইনান, আমাদের সঙ্গে আছেন ফারহান আমিন রহমান জিম, আমাদের সঙ্গে আছেন এমডি রিয়াম খান এবং বগুড়া থেকে শুনছেন তিনি। রফসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মেহেদি হাসান সোহাগ। দ্বিতীয় ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। এমডি নাজমুল হোসেন আমাদের সঙ্গে আছেন এবং ঢাকা থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে শুভ দত্ত সৌরভ আছেন, আমাদের সঙ্গে আছেন অরণ্য সাজ্জাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SM মাসুম খান, ইকবাল নয়ন আমাদের সঙ্গে আছেন, বনি খান আমাদের সঙ্গে আছেন, এমডি রাসেল আমাদের সাথে আছেন, নুসরাত মিম আমাদের সঙ্গে আছেন, আফরিন আরুষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তারিফুল রনি, ঢাকা মিরপুর 14 থেকে শুনছেন এবং ভূত এফএমের সাথে আছেন তিনি সব সময়ের মতো। আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স আউলাদ, আদনান ইমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মনতোষ মণ্ডল, আমাদের সঙ্গে আছেন মিল্টন পারভেজ এবং তিনি ঢাকার থেকে শুনছেন এবং বুড়িগঙ্গা নদীতে তিনি নৌকায় বসে শুনছেন এবং সেই ছবিও তিনি আপলোড করেছেন অন্ধকারের মধ্যে। শরীফ রহমান মিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অভিষেক বিশ্বাস, আমাদের সঙ্গে আছেন মাহমুদ আবির রতন, নেত্রকোনা থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে এই মুহূর্তে এমডি মেহেদি হাসান সানি সহ আরও অনেকে। তো আমরা চলে যাবো একটা অডিও ক্লিপে, এবং একটা অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথি নিয়ে। এবং অফকোর্স আপনাদের সেকেন্ড ঘটনা যেরকম ভালো লেগেছে আফনান ভাইয়ের এর পরের ঘটনাটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমাদের সঙ্গেই থাকবেন এবং অডিও ক্লিপটায় আমি বিশ্বাস করি যে আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো আমরা শুনে আসি চলুন একটা অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসছি। আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন কেমন লাগছে, কেমন হচ্ছে আজকের ভূত এফএম।
Stay tuned to Radio Furti FM and do Furti. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভূত এফএমের সকল লিসেনার্সকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশ দীর্ঘদিন ধরেই ভূত এফএমের সাথে আছি, চেষ্টা করি কম বেশি সবগুলা এপিসোড শোনার। আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, পরবর্তীতে চেষ্টা করি সেই এপিসোডগুলোকে ডাউনলোড করে শোনার জন্য। কি বলবো, খুবই প্রিয় একটা অনুষ্ঠান আমার ভূত এফএম। আমি আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ঘটনাটা মেইনলি হচ্ছে 2017 সালের একটা ঘটনা। এটা সে বছর আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমি অন্য সকল ছাত্রদের মতো আমি যেরকম আমি মফস্বল শহরের ছেলে ছিলাম, সেহেতু আমি ঢাকার একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য। এবং সেই সুবাদে আমাকে ফার্মগেটে একটা হোস্টেলে উঠতে হয়, যেহেতু আমার কোচিংটা ফার্মগেটে ছিল। এবং মূলত ওই হোস্টেলটাকে কেন্দ্র করেই আমার ঘটনাটা। তো আমি প্রথমে একটু বর্ণনা দিতে চাই আমার হোস্টেলটার। আমি জাস্ট স্পেসিফিক প্লেসটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা তাদের হোস্টেল বাণিজ্য, যেহেতু আমি চাই না যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হোক বা এরকম কিছু আদার্স কোনো সমস্যা হোক। সো এটা ফার্মগেটের মোটামুটি একটা ব্যস্ততম এলাকায় বলা যায়। জাস্ট এটুকু বলতে পারি, ফার্মগেটে যারা থাকেন সবাই জানেন, বিশেষ করে যে ওইখানে একটা আসলে চার্চ আছে, ওই একটা চার্চের কবরস্থানও আছে সাথে। তো আমার হোস্টেলটার এমন জায়গায় অবস্থান ছিল যে আমার রুম থেকে মোটামুটি ওই চার্চটা খুব ভালোভাবে দেখা যেত। হয়তো বা ডিস্টেন্সটা কেমন হবে, 500 মিটার এরকম আর কি ডিস্টেন্সটা দেখা যেত অনেক ক্লিয়ারলি। এবং মেইনলি আমি যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এলাকাটা মনে হয় একটু খ্রিস্টান মানুষজন বেশি এলাকাটায়। সো যাই হোক, আমি যেই হোস্টেলটাই ছিলাম তার প্রথম 6 তলা একটা হোস্টেল ছিল এবং 1 আর 2 তলা যেটা ছিল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা বেসিক্যালি মসজিদের জন্য ছিল। ওই বিল্ডিংটা একজন দান করছিলেন যে 1 আর 2 তলা মসজিদ থাকবে এবং মসজিদের আনুষঙ্গিক যে খরচপাতি, ইমাম সাহেবের বেতনাদি বা মসজিদ চলতে যে খরচ হয় সেইটা ওই হোস্টেলের টাকা থেকে আসবে, এরকম আর কি। সে মোটামুটি হোস্টেলের বেশ কিছু আর কি সদস্য ছিলেন যারা এগুলা দেখাশোনা করতেন। তো আমি যে হোস্টেলটা আমি থাকতাম হচ্ছে মোটামুটি 6 তলায়, একদম টপ ফ্লোরে ছিলাম। বাকি 3, 4, 5, 6 এগুলো হচ্ছে হোস্টেলের আদার্স সবই অ্যাডমিশনের স্টুডেন্ট তখন হোস্টেলে। তো আমি 6 তলায় থাকতাম। ওইখানে আমরা 6 তলার উপরে 4 জন থাকতাম। আমাদের মোটামুটি 3টা রুম ছিল, মাঝখানের একটা রুম ফাঁকাই ছিল, ডাইনিং এর মতো স্পেস। আর উপরে আর যে 2টা রুম ছিল, 2টা রুমে আমরা 2 জন করে থাকতাম। আমরা 4 জনই মোটামুটি আমাদের এলাকার ছিলাম, পরিচিত, একই কলেজ থেকে গেছি আমরা 4 জন। সো রুমগুলা খুব বেশি বড় ছিল না, মোটামুটি একটু আমাদের বিল্ডিংটা তুলনামূলক একটু পুরান আমলের বিল্ডিং ছিল আমার যতটুকু মনে হয়েছে, একটু আগেকার বিল্ডিং, হয়তো অনেক দিন হয়ে গেছে এরকম বিল্ডিংটা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু টপ ফ্লোরে ছিলাম একদম 6 তলায়, আমার বিল্ডিং এর আমাদের 6 তলার উপরে আসলে ওইটা টিন শেড দিয়ে, ওইখানে যেভাবে যে টিন শেড, মেনলি উপরে টিন শেডের নিচে যে আপনার দিয়ে দেয় বিভিন্ন কি বলে, আমি আসলে এটা বলতে পারছি না, যাই হোক ওরকম টিন শেড আর কি ছিল। তো যেহেতু উপরে আর কি পাকা করা ছিল না, তো প্রথম বেশ কয়েকদিন রোজার মাসে যে উঠি ওইখানে হোস্টেলটায়, এবং আমাদের হোস্টেলটার মেনলি কেয়ারটেকার দেখাশোনা করতেন মসজিদেরই মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এটার দায়িত্বে ছিলেন। উনি টাকা পয়সা তোলা বা আদার্স সব স্টুডেন্টের খাবার দাবার সব উনি এগুলা দেখাশোনা করতেন। সো রোজার মাসে যে উঠি হোস্টেলে, এবং খুব ভালোই যাচ্ছিল প্রথম কিছুদিন। এবং 1 এবং 2 তলায় মসজিদ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হতো, খুব ভালো ছিল জিনিসটা আমার জন্য। আমার সবারই আর কি যারা ছিলাম সবাই কম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়া হতো সবারই, যেহেতু
দুইতলায় মসজিদ, আজানের সাউন্ড একদম কানে আসতো সর্বপ্রথমে, এবং সবাই মোটামুটি নামাজের জন্য যেত। তো খুব ভালোই যাচ্ছিল, রোজার মাসটা খুব ভালোভাবে কাটে, ঈদের ছুটি টুটি কাটায়। যখন ফেরত যাই, ঘটনাটা সম্ভবত জুলাই আগস্ট জুলাই এরকম সময়ের হবে, 17 সালের ঈদের পরের ঘটনা। তো ঈদের ছুটি কাটানোর পরে যখন যাওয়ার পরে প্রথম কয়েকদিন ঠিকই ছিল, আস্তে আস্তে কিছু ছোটখাটো সমস্যা শুরু হয়। যেমন ধরেন যে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট আমাদের রুমেই বসে আছি, ও পড়ছিল, আমি আমার বেডে শুয়ে আছি। তো হঠাৎ আমাদের দরজাটা রুমের স্টিলের দরজা ছিল, তো সিটকেনি দেওয়া ছিল না, দরজাটা জাস্ট এমনি লাগানো আর কি, মেলানো ছিল। হঠাৎ করে দরজাটা একলাই খুলে আসে। তো ফার্স্ট আমি ভাবি যে হয়তোবা কেউ আছে, মানে পাশের রুমমেট ওরা আসছে কিনা, দেখি কেউ নাই। তারপরে তো ভাবি হয়তো বাতাসে খুলে গেছে, দরজাটা আবারও চাপাই দেওয়ার পরে ঠিক আছে, ভালো বসে আছে। বেশ কিছুক্ষণ 2-5 মিনিট যাওয়ার পর আবার দরজাটা খুলে দেয় একলাই। এইবারও আসলে সেইভাবে নাই, জিনিসটা লজিক্যালি দেখে হয়তো বাতাসে খুলছে। এবার দরজাটা লাগায় বারবার খুলে যাচ্ছিল, বিরক্ত লাগছিল, এবার সিটকেনিটা দিয়ে দিই, দরজা গেল। ঠিক ওই দিন রাত্রেরই ঘটনা। রাত তখন আনুমানিক 12:30 বাজে। আমরা দুইজন আমাদের পাশের রুমে খাওয়া দাওয়া শেষে পাশের রুমমেটদের রুমে যাই, যে একটু গল্প করে আসি। তো এক পর্যায়ে ওদের রুমে আমরা বসে আছি, আমরা 4 জন বসে গল্প করতেছি। আমাদের রুমটা সিটকেনি দিয়েছে, ওদের রুমটা ওরকম দরজাটা ভেজানো আর কি, সিটকেনি দেওয়া নেই। এক পর্যায়ে আস্তে করে ওদের রুমের দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলে যাওয়ার পর ওই পাশের রুমের যে 2 জন ছিল, ওদের ভিতর থেকে একজন হঠাৎ করে দৌড় দিয়ে ও দেখি যে রুম থেকে বেরোয় মোটামুটি মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। বিষয়টা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কি হলো বিষয়টা। ও এক পর্যায়ে 2-1 মিনিট পরে নিচে থেকে উপরে উঠে আসে। আমরা উঠে আসে মোটামুটি কৌতূহল নিয়ে আমরা জন বলি, কি ব্যাপার, তুই দরজা এরকম খোলার সাথে তুই দৌড় দিয়ে নিচে গেলি কেন, কাউকে দেখছিস? ও বলতেছে, না কাউকে দেখি নাই, কিন্তু কিছু সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, এরকম দরজা লাগানো থাকলে একলাই খুলে যাচ্ছে কেন জানি। একদিন হঠাৎ মনে হলো কিছু একটা দেখছিলাম, এই জন্য আজকে আমি যে আসলে কেউ খুলে দিচ্ছে, শয়তানি করতেছে নাকি দেখার জন্যই করছে। আমি বলতেছি, তখন আমার মাথায় ক্লিক করলাম, আজকে সন্ধ্যাতে আমাদের সাথে এরকম হয়েছে, আমরা মনে করছি কি যে তোরা ঘুরছিস কিনা বা কি বাতাসে হয়েছে। বলতেছে, না আসলে এটা আমাদের সাথে হচ্ছে কয়েকদিন ধরে, বুঝতেছি না কেন, হয়তো বাতাসটা থাকবে, এরকম কিছুর কারণে কিছু হইতে পারে। আমার পাশের রুমমেট ওই ছেলেটাও বলে যে না এটা অন্য কিছু, আর অন্য কিছু কি বলে পরে বলবো। আসলে ওই ছেলেটাও বেশ নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তো, একটু পরেজগার টাইপের ছিল, ও বেশ একটু আধ্যাত্মিক জিনিস বিশ্বাসও করতো, এবং এগুলোর সাথে ওর পরিচিতিও ছিল খুব ভালো। তো ভালো কথা, চলে আসি আমরা গল্প আমাদের রুমে, আর এটা নিয়ে বেশি মাথা ঘামাই। তার 2-1 দিন পরের ঘটনা, রাত তখন আনুমানিক 2:30-3টা হবে। বেশ পড়াশোনা করার পরে আমরা দুজনে, আমার রুমমেট আমি দুজনে পড়াশোনা করে উঠে আর কি আপনার সবেমাত্র বেডে শুয়েছি দুজনেই, লাইট অফ করছি রুমে। হালকা হয়তো বা 10-15 মিনিট গেছে, একটু তন্দ্রা আসছে চোখে, হালকা তন্দ্রা ভাব। ওই আমার রুমমেট দেখতেছি অটোমেটিক ও ঘুমায় গেছে। তখন আমি ফোন টিপতে টিপতে আমারও একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব চলে আসছে। তন্দ্রাচ্ছন্ন ভাবে যখন ওদিকে একটু তাকাইছে, আমার মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা বসে আছে, ওর পেটের মাথার কাছে ছায়ার মধ্যে। আমি তন্দ্রাচ্ছন্ন ভাবে আমি বুঝে উঠতে পারতেছিলাম না জিনিসটা কি। তা একবার পলক ফেলে যখন তাকাই, জিনিসটা মুভমেন্ট দেখি যে ওইটা রুমের মাঝখানে চলে আসছে জিনিসটা, ওই ছায়ামূর্তিটা। আমার তখন আমি মোটামুটি একটা ঘুমের ঘরের ভেতরে, আমি ভাবতেছি ভুল দেখতেছি বা কি, ওরকম ব্রেনে কাজ করতেছে না ওই জিনিসটা কি, এরকম কিছু। 3য় যখন আমি পলকটা ফেলছি এবং তাকানোর পর দেখি ওইটা আমার বুকের উপর চলে আসছে ছায়ামূর্তিটা, এবং আমার দিকে আর কি, মানে আমার বুকের উপর আর মুখের উপরে চলে আসছে বলতে গেলে, মানে একটা ছায়ামূর্তি। আসলে কোনো মহিলা পুরুষ এরকম আমি কিছু বলতে পারবো না, একটা ছায়ামূর্তি। আমি একটা জোরে চিৎকার দেওয়ার পরে আমার রুমমেট মোটামুটি ওর ঘুমটা ভেঙে যায়, ও এক লাফে উঠে রুমের লাইটটা দিয়ে দেয়, দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আমি বলি যে না কিছু হয় না, আমি জাস্ট মানে জিনিসটা ওরে আমি শেয়ার করি না, যে বিশ্বাস হয়তো করবে না, বা বলবে ভুল দেখছিস ঘুমে, বা সামহাউ নিজের একটা
নিজের ছোট লাগবে বললে যে ভয় পাই এই ইসের থেকে আমি বলছি না কিছু না, আমি স্বপ্ন দেখছিলাম ভয় পাইছে হয়তো বা এই জন্য। ঠিক আছে। ও জাস্ট দেন আমি পানি টানি খাই, একটু বাথরুমে যাই, মুখে একটু পানি টানি দেই, দিয়ে শুয়ে পড়ি আবার। কিন্তু মাথার ভিতর কন্টিনিউয়াসলি কাজ করতেছিল জিনিসটা কি হইলো আমি বুঝতেছিলাম না যে আসলে কি ঘটলো জিনিসটা। মোটামুটি ঘুম আর আসতেছিল না কোনো মতেই। তার ঘন্টাখানেক পরেই দেখি ফজর আজান দিচ্ছে, গেলাম নামাজ টামাজ পড়ে এসে একটু ভালো লাগতেছিল, শুয়ে ঘুমাইলাম। বেশ ভালো, বেশ কিছুদিন এভাবে যাইতে থাকুক। এর ঠিক 15-20 দিন পরে ঘটনা হবে, হয়তোবা ওই দিন রাত্রের ঘটনা এটা। 15-20 দিন পরে ওই দিন রাত্রে ম্যাচ, আসলে হোস্টেলে যে মিল দিছে, মিলটা মোটামুটি আমার আর আমার পাশের রুমমেট যে দুইজন ছিল ওদের আর কি পছন্দ হলো না মিলটা। বললাম যে মিল খাবো না আজকে রাত্রে, আমাদের মিলটা অফ রাখি। ঠিক আছে, আমার রুমমেট নিচে মিল, ভালো কথা। তো রাত আনুমানিক তখন 11টা, 10:30-11টা বাজে। আমি আমার রুমমেটকে বলে যে আচ্ছা তুই কি রুমেই আছিস, তাহলে রুমে থাক, আমি পাশের রুমে ওদের ওখানে গেলাম, একটু গল্প করে আসি। ও শুয়েছিল, ও টায়ার্ড ছিল, ও বলে যে ঠিক আছে যা, আমি রুমে আছি, লাইটটা অফ করে দিয়ে যাই রুমে। আমি বলি ঠিক আছে, আমি রুমের লাইটটা অফ করে দিয়ে পাশের রুমে যাই। গল্প টল্প করতে করতে এক পর্যায়ে 11:30-11টা বাজে। এরকম টাইমে পেটে খিদা তো লাগছে অনেক, মিল অফ, খাই নাই রাত্রে 3 জন। আমি বলি যে পাশের রুমের 2 জন চল বাইরে যাই, কিছু খাই আসি আমরা। ওরা বলে যে যাবি, ঠিক আছে চল যাই। বলে তাহলে ও বলে যে তোর মানে আমার রুমমেটকে ডাকতে বলো, যে তোর রুমমেটকে ডাক, ওরে ডাক দে। আমি বলি যাচ্ছ ও তোমরা টায়ার্ড আছে দেখি। আমি রুমটা খুলে দেখি যে ঘুমাই গেছে মোটামুটি। আমি ওরা ডাক দিই, আমি রুমটা চাপাই দিয়ে ওদের বলে ও তো ঘুমাচ্ছে, ও থাক, ও যদি উঠে ফোন দিলে বলবো না আমরা বাইরে আসছি। মোটামুটি ওই রুমটা চাপাই দিয়ে পাশের 2 জন রুমমেটের সাথে আমরা 3 জন ওদের রুমটা তালা মেরে আমরা বেরোই বাইরে। একটু ওয়েদারটা সকাল থেকে একটু গ্লুমি ছিল, ক্লাউডি ছিল, হালকা হালকা বৃষ্টি গুড়ি ছিল। আমরা যখন বেরোই তখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হালকা গুড়ি করতেছে। আমরা বাইরে বেরোই, যাই 11:30 বাজে তখন রাত। ফার্মগেটের একটা হোটেলে বসি, যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকতে বৃষ্টি চলে আসলে মোটামুটি আমরা আটকায় যাই হোটেলের ভিতরে। আটকায় যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা আটকায় যাই হোটেলে। 12টা বেজে গেছে অলমোস্ট। এমন টাইমে হঠাৎ করে রুমমেট দেখি ফোন দিচ্ছে আমার ফোনে, আমরা তখন বৃষ্টিতে আটকাম। ফোন দিয়ে আমার বলতেছে কি ব্যাপারে, এই তোরা কই? আমি বলতেছি ও তুই তো ঘুমাচ্ছিলি, আসলে তোকে ডাকা হয় নাই, আমরা একটু বাইরে আসছি খাইতে, দেই নাই রাত্রে, খিদা লাগছিল খুব, বাইরে আসছি। বলছিস আমাকে একবার বলে যাবি তো যে তোরা বাইরে যাচ্ছিস ডাক দিয়ে। আমি বলি তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকি নাই। সামহাও আমার ভয়েসটা শুনে মনে হচ্ছিল টেন্সড, মানে একটু ভয় পাইছে বা এরকম কিছু। বলছি কেন, কিছু হয়েছে, সমস্যা? ও বলতেছে না সমস্যা না, আয় তোরা চলে আয় কথা। আমি ঠিক আছে, বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টি থামলে চলে আসতে। ঠিক আছে। তো মোটামুটি তার 10-15 মিনিট পরে আর কি বৃষ্টিটা একটু কমে আসে। আমরা মোটামুটি দৌড় দিয়ে আর কি হালকা ভিজতেই হোস্টেলের উদ্দেশ্যে বেরোয় পড়ি। তো হোস্টেলে মোটামুটি আসি, এসে উপরে উঠি। উপরে উঠার পরে রুমে আসি, এসে ওরা 2 জন তো রুমে ঢুকে, আমি আমার রুমের দরজাটা খুলছি। খোলা মাত্রই দেখি যে আমার রুমমেট মোটামুটি তখন 12:30 অলমোস্ট বাজে। দেখি ও পড়ার টেবিলে বসে আছে, রুমে লাইট জ্বালানো, ও মোটামুটি মাথায় টুপি পরে ও বসে আছে, পড়তেছে। আমি বললাম কি রে, তুই না ঘুমাচ্ছিলি এত রাত্রে, হঠাৎ করে আবার উঠছিস টুপি করে? না উঠলাম, ভাল লাগতেছিল না, ওই অজু করলাম, একটু অজু করে একটু নামাজ পড়লাম, পরে পড়তে বসলাম। আমি বললাম কিছু হয়েছে বলতো? ও দেখে আমার একটু আর কি মনে হচ্ছে আমার একটু ভয় পাইছে বা কিছু। তো বললাম না কিছু হয় ফার্স্ট ওয়ান। আমি জাস্ট ওর কথা আমার মনে হয় যে না সামথিং রং। আমি বলি না তুই বল কি হয়েছে, সমস্যা কি? ও বলে যে আচ্ছা ঠিক আছে শোন বলি। তাই ও বলে যে তোরা তো মোটামুটি তুই গেলি রুমের থেকে, যাওয়ার পরে তখন তার আধা ঘন্টা পরে হবে, সম্ভব আধা ঘন্টা পরে বলে যে হঠাৎ করে মনে হইলো যে আমি তো শুয়েছিলাম, মানে আমার রুমমেট বলতেছে যে আমি তো শুয়েছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে খাটটা একটু ঝাঁকি দিও হালকা। তো ও ফার্স্টে বলছে তো আমার ঘুমটা হালকা ঘুমিয়ে ছিল, একটু চোখটা খুললাম, মনে হলো কি ভূমিকম্প হয় নাকি, আবার নাকি মাথা ঘুরতেছে বুঝলাম। আমি আবারও মোটামুটি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। বেশ 2-1 মিনিট পর আবার একটু ঝাঁকি দিয়ে কেঁপে উঠছে। উঠার পরে আমি মোটামুটি এবার একটু ভাবছি যে কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে নাকি মাথা ঘুরতেছে। উঠে বসলাম, উঠে বসে দেখলাম যে না আশেপাশে তো কোনো নাই।
মানে মনে হচ্ছে না কিছু ভূমিকম্প বা এরকম কিছু। আমি আবার শুয়ে বললাম, শুয়ে চোখের উপরে হাতটা দিয়ে শুয়ে আছি, ভাবতেছি কি হলো বিষয়টা নিয়ে ভাবতেছি। এটা ভাবতে ভাবতে 2-3 মিনিটের পরেই মোটামুটি এইবার এমন ভাবে আমার খাটটা আর কেউ বলতেছে যে ঝাঁকি দিয়ে উঠছে, যে কেউ হাত দিয়ে পায়া দিয়ে ধরে জোরে জোরে করে নাড়াইলে যেরকম ভাবে হয়, আমি মোটামুটি শেক করতেছে কেউ খাট। আমি এক লাফে খাটের থেকে নামছি, নাইমে লাইট দিয়ে দরজা খুলে পাশের রুমে, ভাবছি তোদের ওখানে আসবো। বেরোই দেখি যে তোদের রুম তালা মারা। আমি তো লাইট দিয়ে ফার্স্ট রুমে দেখি যে কিছুই নাই রুমে, এরকম কিছু না। আমি বুঝে উঠতে পারলাম না যে কি হইলো। বলতেছে আমি আজ প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, পরে কি করব, তোদের কেউ নাই, ফোন দিছি সাথে সাথে কই তোরা, পরে বললি বাইরে গেছিস। আমি পরে উজু করছি, পরে একটু নামাজ টামাজ পড়ছি, শুনেছি, পরে আমার একটু ভয় গেছে। পরে ওই ঘটনাটা বলার পর আমি গতদিন রাত্রে আমার সাথে যেটা ঘটছিল কিছুদিন আগে, ওইটা ওকে তখন শেয়ার করেছে, দেখ আমার সাথে তো এরকম ইনসিডেন্ট ঘটছে, এরকম এরকম দেখছি আমি। তো এই ঘটনাটা ওই দিন রাত্রে আমরা আমাদের পাশের রুমে যাই, যে ওদের কাছে বলি যে দেখ এরকম এরকম তো হয়েছে 2 দিন আমাদের সাথে। ওরা বলে যে তোদের সাথে তো এরকম হয়েছে, আমাদের সাথেও বেশ কিছু এরকম মানে নর্মাল না এরকম কিছু হয়েছে কিছুদিন, এবং এই ম্যাচটা একটু প্রবলেম আছে। ওই যে ছেলেটা একটু পরে গেলে আমাদের পাশের মধ্যে ও বলে যে এখানে কিছু প্রবলেম আছে, এখানে খারাপ খারাপ জিনের হয়তো থাকতে পারে। বলি তোরা কে বলছে এইগুলা, যে এইগুলা আছে বা এরকম কিছু। আমরা বলি যে ঠিক আছে তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাক, ওনারে বলি যে এরকম সমস্যা। বলে দেখ কি করবি। পরের দিন সকালে যথাযথ মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসি। আমি ওনারে বলি যে দেখেন এরকম এরকম তো সমস্যা হয়েছে, আমরা তো একটু ভয় পাইছি, এবং আসলে কি এরকম কোনো প্রবলেম আছে কিনা চিন্তা করি। বলে না আসলে উনি ক্লিয়ার করে কিছু বলেন, উনি বলে না এরকম তো কিছু শুনি নাই বা কিছু। আচ্ছা যদি প্রবলেম হয় পরে আমাকে বইলো, একটু দোয়া টোয়া করে ফুলকু দিয়ে এরকম। উনি জাস্ট কিছুই বলে যে এরকম হওয়ার কথা না, এরপরে যদি হয় বলে, উনি একটু আমতা আমতা কথাবার্তা আমার ভাবে। তো যাই হোক, ওই দিন রাত্রে আমার রুমমেটরা আমাদের রুমে এসে ওই ছেলেটা বলে যে পড়াশোনার যে ছেলেটা ছিল একটু লাস্ট তো বলে যে আমি জিন হাজির করবো। আমরা মোটামুটি বলে যে কি জিন হাজির করবি, মানে মুখের কথা বললি আর জিন হাজির করবি কি জন্য, মানে কি জন্য, আর বলে কি জন্য, বলে যে না আমার এটা জানতে হবে যে এখানে কি আছে, কিসের সমস্যা এখানে, এবং এটা সলভ করতে হইলে যেইটার মানে যদি কোনো জিন এখানে থাকে তাহলে এটা সলভ করতে হলে আরেকটা জিন লাগে। আর বলি যে না এটা তোর এটা করার তো দরকার নেই, এখানে যদি কিছু সমস্যা থাকেও ভাই হয়তো আমরা ছেড়ে দেবো দরকার, কিন্তু এগুলো আদার্স এইসব দরকার নেই, জিন হাজির বা এগুলো দরকার নেই। পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম আমরা ফাইসে হয়তো বা যদি পড়ে যাই তখন তো আসলে আর কোনো কুল থাকবে না। কারণ অনেক শুনছে এইসব ব্ল্যাক ম্যাজিক বা আদার্স এই জিনিসগুলো জিন হাজির সম্পর্কে, যেগুলো আসলে যদি ভয় পায় যান বা কিছু হয়, অনেক ধরনের বড় ধরনের ক্ষতি করে জিনিসগুলো। আমরা বলি যে না এটা তখন ও মোটামুটি বলে না আমি করবো, তোরা রাজি থাকার না থাক। ওর পাশে ওর রুমমেটটাও রাজি, ওরা দুইজনে যে করবে, ওরা দুইজনের মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা বলি যে না তুই যদি এগুলো করতে চাস আমরা কিন্তু মসজিদ কমিটির বলে দেবো যে ও কিন্তু এটা করতে চাচ্ছে এইসব জিনিস। তো ও মোটামুটি এক পর্যায়ে কথা এরকমই হওয়ার পর ও বলে যে আচ্ছা ঠিক আছে করলাম না, থাক তাহলে থাকুক প্রবলেম, ঠিক আছে। তো এর কিছুদিন যাওয়ার পরে কন্টিনিউস এরকম টুকটাক সমস্যা কিছু হইতেই ছিল আমাদের সাথে। যেমন ধরেন রাত্রেবেলা হঠাৎ করে আপনার ওই কি বলে টিনের চাল ছিল যেহেতু আমাদের, ওইখানে মুভমেন্টের পাওয়া যেত, যে হয়তো কি হাঁটতেছে টিনের চালের উপর দিয়ে, একটা শব্দ হইতো, টিনের চালের উপর দিয়ে কিছু হাঁটলে বা একটা শব্দ হয়। তো আমরা কোনো রকম ভয়, আমাদের ভিতরে একটা বৃত্তি কাজ করতে থাকে ক্রমাগত, এবং আসলে আমরা বাসায় জানাই জিনিসগুলো, বাসা থেকে বলে তোমরা ছেড়ে দাও ম্যাচটা, যদি বেশি ভয় লাগে বা এরকম সামথিং করো, এরকম কিছু প্রবলেম হইতে থাকে আমাদের। তো এক পর্যায়ে আসলে বিল্ডিংটা যেহেতু পুরাতন ছিল এবং এলাকাটা আসলে একটাই আমাদের ওইখানে মুসলিম মসজিদ ছিল এলাকাটায় বলতে গেলে, হয়তোবা কিছু এই ধরনের প্রবলেম ছিল, কিছুরই উপস্থিত এখানে থাকতে পারে, জানা ছিল না, থাকলেও জানি না আমরা। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটা, ভালো লাগলে শেয়ার করবেন। আমার খুব ইচ্ছা ছিল যে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না আশাটা। এবার আমার ঘটনা শেষ করছেন। Face it. Radio Money Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক।
চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা এবং অনেক লম্বা একটা অডিও ক্লিপ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা খবর জানিয়ে দিই যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর, এবং সুখবরটি হচ্ছে যে আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আগিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক, এবং রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোজা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কাভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাইয়ের অলরেডি যে ফার্স্ট স্টোরিটা সেটার প্রশংসা আপনারা এখনও করছেন, এবং আশা করছি যে সেকেন্ড যে স্টোরিটা এটা একটু লম্বা স্টোরি এবং এই স্টোরিটা আপনাদের ভালো লাগবে। তো চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফার্স্ট স্টোরিটা দারুণ ছিল এবং এখনও পর্যন্ত আমরা ইমেইল পাচ্ছি এবং সেই সাথে আমরা ফেসবুকে আপনার লেখা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড আমরা আপনার সেকেন্ড ঘটনায় এখন যেতে চাই। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যেই স্টোরিটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী ফুড টিমের যে সদস্য সজীব ওই ঘটনাটি কালেক্ট করেছে। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। জি, এটা আপনি শুরুতেই বলছিলেন যে আজকে রাজবাড়ির ঘটনা বলবো না, আলমডাঙ্গার ঘটনা বলবো। আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই ঘটনাটা আমি আজকে বলবো। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। জি, ঘটনাটি ঘটে কালুর মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা, উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিকভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। আচ্ছা, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। তো পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, একদম নিস্তব্ধ একটা সময়, ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাব? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাব। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সায় উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই, বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই কার? এরকমভাবে তুই চুপ থাক, এরকম একটা ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই, কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ বুঝতেও পারছেন না। দেখুন উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে যে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নেই, আমি এই রিক্সাতেই যাব। এই বলে কোনো কথা ছাড়ে হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন চিন্তা করছে যে এদেরকে কি বলবো না বলবো। তো
এখন যাই হোক রাসেল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নেই, যখন বটগাছের কাছে চলে আসলো বিলের পাশে, বটগাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামার পরে বললো যে এই নে তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না। এটা যে কোথায় গেল, তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো যে তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে, ভাই বাচ্চা দুইটা কই? তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফ্যাসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যান। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালো মিয়া চিন্তা করে যে এটা হতে পারে একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে টালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোটো ছোটো প্যারানর্মাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানর্মাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন, দেখ তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে উনি তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল, 2 পিস সিগারেট উনি রাতেরবেলা রেখে দিয়েছিলেন আর কি, উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন, হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এ দুটো বাচ্চার আঙ্গুল, একটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান, এবং রিক্সায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি, সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে। অনেক সময় রিক্সাওয়ালারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত, কোনো প্রবাহ এসেছে। তোমরা সবাই রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন, তখনই দেখেন যে মানে মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে, আর মাথা দেখা যাচ্ছে। কিন্তু এটা যে কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে, ওই দুটো বাচ্চাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন, সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার, সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতেই হবে, ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, এবং যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে, সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবে। উনি প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। আর আসলে ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করছে, ফিরে আসে নাই। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না। কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুইটাই সেই বাচ্চার লাশ। তো রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তো উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যেই বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত, তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। আচ্ছা, এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় কড়া নাড়ছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত 2জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। আচ্ছা, এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা, তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা আচ্ছা। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি, এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত,
এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই দুই মুরব্বী বলছে যে এদিকে না আর দিকে চলো। বলছে আর দিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা, তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন, এটা কালো মিয়া জানে না। তখন ওই দুইজন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘরটর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই দুই মুরব্বী বলল যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তখন আসলে কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে, তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিকশায় যেই একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। আচ্ছা, এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু দুই হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সাও চালাতে পারতো না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আর একটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা দুই কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। উনি বলেন। এবং আসলে ভাই একটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একদম সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। কি কারণে মারা গেল, কিভাবে, অনেকে বলেছে হয়তো বা পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। আচ্ছা, তখন বলেছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা। আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাব। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। আচ্ছা, কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সব কিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচণ্ড জোরে কালো মিয়ার চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন। এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংসভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতো রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি হয়তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না।
তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই মানে প্রচলিত বিষয়টা- একটা ঘটনা। প্রচলিত এই বিষয়টা অনেকেই Okay. জানে রাসেল ভাই। আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, জি। আমরা সবসময় বলেছি এইটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয় নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনোভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পড়েই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে। এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি, সেটাই। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ঘটনাটা অনেকে বলছেন যে, অনেকেই লিখেছেন যে অনেক ভালো হয়েছে এবং এই ঘটনাটা অনেকেই এনজয় করেছেন এবং আশা করছি যে যারা পরবর্তী ঘটনাগুলো শুনবেন সেই ঘটনাগুলো ভালো লাগবে। সেকেন্ড ঘটনাটার প্রশংসা পেয়ে আমার খুব ভালোই লাগছে। সেলিম রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন তিনি। নীল চিরকুট আমাদের কাছে সাথে আছেন, নরসিংদী থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন মেহেদি খান রাকা, অনেকদিন পর লাইভে আছেন তিনি। এবং মোহাম্মদপুর থেকে শুনছেন। কবির আহমেদ টাঙ্গাইল থেকে শুনছেন, আমাদের সাথে আছেন। NH রাজ খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান আকিব, এবং অনেক ভালো লাগছে থাকছে। রৌফ ইসলাম রাজশাহী থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিদওয়ান শাহ ইরফান। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়ামিন করিম মাহি, এবং আমাদের সঙ্গে 2 ইয়ার্স পরে তিনি শুনছেন। ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি যে আপনার কাছে আজকে ভালো লাগছে। জাস্টিন মাইন্ড আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD আনামুল হক দুরন্ত উল্লাপাড়া থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও SM মাসুম খান, এবং তিনি বলেন পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। এবং প্রিন্স ইসমাইল আমাদের সঙ্গে আছেন, বাড্ডা লিংক রোড থেকে শুনছেন তিনি। অনন্ত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিটন নাটোর থেকে। দ্বিতীয় ঘটনাটি অনেক ভালো লেগেছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পনির, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আচ্ছা পনির অপর নাম আচ্ছা পানির অপর নাম জীবন, ওকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারুক রাজ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জামশেদ উদ্দিন, আমাদের সঙ্গে আছেন রাশেদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফ, আমাদের সঙ্গে আছেন তাসলিমা বেগম, আমাদের সঙ্গে এছাড়াও আছেন অরণ্যজিৎ বিশ্বাস, রাজ শেখ, আমাদের সঙ্গে আছেন আলমগীর হুসাইন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই, তাদের মধ্যে আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে। এছাড়াও আছেন AHD জাকির, নাজমুল ইসলাম জয় আমাদের সঙ্গে আছেন মমিনুল ইসলাম আপন, আমাদের সঙ্গে আছেন তুষার, এছাড়াও জীবন রাকিব আছেন, আমাদের সঙ্গে আছেন সৈয়দ তানভীর হুসাইন বাগেরহাট থেকে শুনছেন তিনি। তাসলিমা বেগম আমাদের সঙ্গে আছেন, আরাফাত প্রীতি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আশিক, আপনার ভাইয়ের ঘটনাগুলো দারুণ লাগে তাই তিনি লিখেছেন। আরাফাত আমাদের সঙ্গে আছেন, নাবিল হাসান আরাফাত আমাদের সঙ্গে আছেন, রায়হান মীর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরিয়া, আমাদের সঙ্গে আছেন MD জহুরুল, ভয় লাগছে তিনি লিখে পাঠিয়েছেন। সৈয়দ তানভীর আমাদের সঙ্গে আছেন সামিন আরাফাত সেতু, এছাড়াও MD শিকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তির পেজটা, সেখানেও অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তাদের মধ্যে আমাদের সঙ্গে আছেন সাহেব আলী, আলমগীর হুসাইন, আমাদের সঙ্গে আছেন রাব্বি, MD রাব্বি আমাদের সঙ্গে আছেন, তাহসিন হাসান তুষার আমাদের সঙ্গে আছেন, আতিফ আসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে শুভ দত্ত সৌরভ আছেন, মহসিন আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আলমগীর হোসেন মেহেদি, সিয়াম আহমেদ নাটোর থেকে আছেন তিনি আমাদের সঙ্গে, MD আল মামুন খান টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন, শিহাব আলী আমাদের সঙ্গে আছেন অমিক খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। এবং আমাদের এই পেজটা যেটা আচ্ছা আমরিক কায়েস আমাদের সঙ্গে আছেন, সৌদি আরব থেকে শুনছেন তিনি। MD সোহেল আহমেদ আমাদের সঙ্গে কাপাসিয়া থেকে আছেন, সৌরভ সাইম আমাদের সাথে আছেন। আমাদের মিডল ইস্ট থেকে প্রচুর লিসেনার আমাদের সঙ্গে থাকেন প্রতি শুক্রবারে, এবং আজকেও আছেন কাতার, তারপরে ওমান, তারপরে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, দুবাই, এই সমস্ত জায়গা থেকে আমাদের প্রচুর মানুষজন আমাদেরকে শোনেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনারা প্রচুর ব্যস্ত মানুষ, তারপরেও এইটুকু সময় আপনারা যে ভূত এফএমের জন্য বের করেন প্রতি শুক্রবারে, এই জন্য আপনাদের একদম অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। SM ইরফানুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে দেশের বাইরে থেকেও যারা মানে রেগুলার শোনেন, যেমন অস্ট্রেলিয়া, কানাডা থেকে আমরা ঘটনা পাই,
অনেক ঘটনা আসে আমাদের কাছে। আমরা মিডল ইস্ট থেকে প্রচুর ঘটনা পাই, আমাদের কাছে ইউকে থেকেও প্রচুর ঘটনা আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসে, এবং আশা করছি যে এই ঘটনা পাঠানোটা আপনাদের অব্যাহত থাকবে। আমি এই মুহূর্তে আরও একবার আপনাকে জানিয়ে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের সাথে। এবং আমাদের ঘটনার শুরুতে আপনি অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়েও আপনি আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন, এবং আশা করছি যে আপনাদের ঘটনাগুলো ভালো হবে। এবং আমাদের যে দুটো পেজ রয়েছে এই পেজে কিন্তু অবশ্যই আমাদের পোস্ট নিচে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, যাতে আরও বেশি মানুষ ভূত এফএম সম্পর্কে জানতে পারেন এবং আমরা আরও বেশি বেশি ঘটনা পেতে পারি। মিজানুর রহমান সানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাব্বি হাসান, সজীব শেখ আমাদের সঙ্গে আছেন, নুসরাত মিম আমাদের সঙ্গে আছেন রেজওয়ান আহমেদ। এবং আজকে অ্যাপে প্রচুর মানুষ এবং সবাই অ্যাপে শুনছেন। যারা অ্যাপ দিয়ে শুনছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, এবং যারা অ্যাপ দিয়ে শুনতে চান তাদেরকে বলি আপনারা iOS বা অ্যান্ড্রয়েড যেটার ইউজারই হন না কেন, আপনারা জাস্ট আপনাদের প্লে স্টোর অথবা গুগল প্লে স্টোর অথবা আপনারা অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট টাইপ করবেন রেডিও ফুর্তি, RADIOFORTI ফুর্তি, দেখবেন যে আমাদের একটা অ্যাপ আছে এবং এটা ফ্রি ডাউনলোড করে ফেলতে পারেন আপনি, এবং তারপর থেকে আপনি লাইভ শুনতে পারেন ভূত এফএম পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। এখন যেটা করব, আমাদের আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। প্রথমে আপনি জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। প্লিজ একটু আমাদের বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ। হ্যালো লিসনার্স, আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি। ইউটাতে বর্তমানে বিবিএ করছি, 7 সেমিস্টারে। চলে যাই আপনার ঘটনায়। জি, ঘটনাটা হচ্ছে অনেক পুরনো। জি, পুরনো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি থানার। তো ঘটনাটা ঘটেছিল আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারি থানার রাখালতলী গ্রামে। জি। তো ঘটনাটা হচ্ছে আমার কয়েক প্রজন্ম আগের, আমার দাদার। তো আমরা তাকে পরদাদা বলি। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের আগে জমি ছিল, আলুর জমি ছিল, ক্ষেত। তো সেখানে অনেক বড় জমি। তো সেখানে হচ্ছে চুরির উপদ্রব থাকতো। ধরেন আলু ওখান থেকে কেউ নিয়ে যেত, বা বন্য শুকর আছে এগুলো খেয়ে ফেলে, এরকম প্রবণতা দেখার জন্য সেখানে পাহারা দিত আমার পরদাদা। তো সেখানে টং ঘরে সে পাহারা দিত। তো প্রতিদিনের মতো সেদিনও গেল রাতে। তো রাতে গেল ওখানে, তো পাহারা দিচ্ছে। হঠাৎ করে সে হুক্কা খেত। তো সেদিন ভুলে গেছিল আগুন নিতে। তো তার আগুনের প্রয়োজন হলো। তো সে এখন আগুন কোথায় পাবে অত রাতে? তো সেদিন হলো কি যে একটা জায়গা থেকে আলো আসছিল। তো সে ভাবলো কোনো মানুষ হয়তো বা এসেছে, তার কাছ থেকে হয়তো আমি আগুন নিতে পারবো, আগুন নিয়ে হুক্কা টানতে পারবো। তো একটা পর্যায়ে সে সেখানে গেল এবং জিজ্ঞেস করলো তাদেরকে যে আপনাদের কাছে কি আগুন আছে? পরে তারা বলল যে না, আমাদের কাছে আগুন নেই, আপনি পিছনে আরো লোক আসতেছে, তাদের কাছ থেকে আপনি আগুন পাবেন। আচ্ছা। তো বলা ভালো, আমি একটা জিনিস মিস করছি, যে লোকগুলো আসতেছিল তারা পালকি নিয়ে আসতেছিল। তো তারপরে যারা ছিল তাদের কাছেও আস করলো যে আগুন আছে কিনা। তো তারাও বললো যে পিছনে মানুষ আসতেছে, তাদের কাছ থেকে আগুন নেন। আচ্ছা। তো এরকম করে একটার পর একটা 6টা পালকি চলে গেল। তো দাদা একটা পর্যায়ে বুঝতে পারলো যে এটা সাধারণ কিছু না, এটা সুপারন্যাচারাল অবভিয়াসলি। তো সে জিনিসটা ভয় পেল। আবার আগের গ্রামের মানুষ তো আগে অনেক সাহসী থাকে, ভয়ও পেল, আবার সে সাহসীও ছিল। তো সে বলল যে না, আমি আর যাব না, আমার আগুন দিতেই হবে আজকে। তো আগুন দিতেই হবে। তো তারা বলতেছে পিছনে লোক আসতেছে, তাদের কাছ থেকে নেন। পরে সে বলতেছে না, আপনাদের দিয়ে যেতেই হবে যেভাবেই হোক, একদম নাছোড়বান্দা। তো একটা পর্যায়ে
তারা বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, তোকে একটা জিনিস দিয়ে যাব, হুম হুম এটা রাখলে তোর কোনো ক্ষতি হবে না, তুই যে কোনো সমস্যার সমাধান করতে পারবি এটা দিয়ে। হুম তো তাকে রিচুয়ালগুলো দেখাই দিল। তো এইভাবে হচ্ছে আমার দাদা, তার পরদাদা, তারপর থেকে তার দাদা, এরকম করে জেনারেশন হয়ে হয়ে চলে আসলো। তো আমার দাদা রিসেন্টলি হচ্ছে ইন্তেকাল করছে, অকাল মৃত্যু। তো সেক্ষেত্রে সে জিনিসগুলা কাউকে দিতে পারে নাই। আর বলে রাখা ভালো যে যে জিনিসটা দিছিল এটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক টুল, যেমন হুম হুম। প্লাস বলি যেটাকে, জি 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 ওইটা অনেকটা ওই রকম পিতলের মতো দেখতে। তো এই জিনিসটা আমার বাড়িতে গ্রামে এখনো আছে। আপনি যদি চান আমি ওটা ছবি তুলে দেখাতে পারি। তো ওকে, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা খবর আপনাদের জানিয়ে দিতে চাই, যারা স্পেশালি নতুন বাড়ি করছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কাভার, এবং আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। শুরুতে জানতে চাইবো যে আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে আমি প্লিজ। রেজওয়ান ইসলাম, এসেছি মোহাম্মদপুর মাদ্রাসা রোড বাইলেন থেকে। আচ্ছা, আপনার ঘটনাটা একটু শুনি। অনেক বছর আগে মগবাজারে শাহ সাহেব নামে এক পীর ছিলেন। আচ্ছা। তিনি অনেক কামের পীর ছিলেন। তার ছিল 2 যমজ সন্তান। পীর সাহেব এবং তার যমজ সন্তানদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। এরকমই একটি কাহিনী বলছি। এটা কি আপনি শুনেছেন কারো কাছ থেকে? আপনার এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আবার আমার আম্মা নানুর কাছ জি। থেকে শুনেছি, আবার হুম। নানির আম্মার কাছ থেকে শুনেছি। এটা অনেক পুরনো কাহিনী। তার মানে এটা মোটামুটি সবাই জানেন হ্যাঁ, বা একটা বয়স্ক প্রচলিত লোকরা সবাই ঘটনা। জানে, নতুন না আচ্ছা। জানলেও বয়স্ক লোকরা সবাই জানে। আচ্ছা। তো একদিন এক লোক ঝুড়ির ভিতর একাধিক পাকা কলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি যাচ্ছিল এলাকার ইমাম সাহেবকে তার গাছের প্রথম ফল দিতে। পথিমধ্যে পীর সাহেবের ছেলেদের সাথে ওই লোকের দেখা হয়ে যায়। পীর সাহেবের ছেলেরা ওই লোককে জিজ্ঞেস করে, চাচা কলা কি পাকা না কাঁচা? ওই লোকটি একটু চমকে যায়, কারণ ঝুড়ির ভিতর যে কলা রাখা আছে এটা বাইরে থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ওই লোকটি জানতো যে পীরের ছেলেরা ক্ষমতাবান, কিন্তু নিজেকে এই বলে বুঝ দিল যে পীরের ছেলেরা হয়তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, লেগে গেছে। আচ্ছা আচ্ছা তাই সে একটু আচ্ছা। চালাকি করে উত্তর দিল, ঝুড়ির ভেতর কাঁচা কলা, কারণ পাকা কলা আছে বললে ছেলেরা খেতে চাইতে পারে। আচ্ছা। পীরের ছেলেরা তখন ওই লোককে বলল, কলা যখন কাঁচা তখন আর কি করা, পাকা কলা হলে খাওয়া যেত। ওই লোক ইমাম সাহেবের বাড়িতে যখন ফল দিতে যাবে তখন ঝুড়ি খুলে দেখে তার সব পাকা কলা কাঁচা কলা হয়ে গিয়েছে। হুম হুম। সেরকম আরেকদিনের ঘটনা, পীর সাহেব ঘরের বাইরে কাজে ছিলেন। পীর সাহেবের 2 যমজ ছেলে প্রতিবেশীর গাছে উঠে গাছ থেকে সব ফল পেড়ে খেয়ে ফেলে। সন্ধ্যায় পীর সাহেব বাসায় ফিরলে ওই প্রতিবেশী পীর সাহেবের কাছে নালিশ দেয় যে পীর সাহেবের ছেলেরা তার গাছ থেকে সব ফল চুরি করে পেড়ে খেয়ে ফেলেছে। পীর সাহেব তার ছেলেদের ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমরা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে খেয়েছো কিনা? পীরের ছেলেরা বাবার সামনে প্রতিবেশীকে লক্ষ্য করে বলল, গাছের ফল গাছই আছে। তখন ওই প্রতিবেশী পীর সাহেবকে বলল, আপনি আসেন আমার সাথে, দেখে যান আমার গাছে একটা ফলও নেই, সব আপনার ছেলেরা পেড়ে খেয়ে ফেলেছে। তখন পীর সাহেব প্রতিবেশীর সাথে তার গাছের সামনে গিয়ে দেখে গাছ ভর্তি ফল। গাছ ভর্তি ফল দেখে প্রতিবেশী আর কোনো কথা বলতে পারলো না, অবাক হয়ে নিজের বাড়িতে ফিরে গেল। মানে এগুলো কি আমাদের ঢাকারই ঘটনা? এটা মগবাজারের ঘটনা। আচ্ছা, কতদিন আগের ঘটনা বলছেন এটা আপনি? তো 60-70 বছর মিনিমাম হবে। আচ্ছা আমার নানি যেহেতু জানে এই ঘটনা। আচ্ছা। তো পীর সাহেব বাসায় ফিরে তার স্ত্রীকে বললেন ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে, আর ছেলেদের বললেন ঈদের দিনের মতো গোসল করে নতুন জামা কাপড় পরতে। রান্না হয়ে গেলে পীর সাহেব তার ছেলেদেরকে যত্ন করে রাতের খাবার খাওয়ালেন এবং খাওয়া শেষে তাদেরকে একসাথে শুয়ে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিলেন। ওই ঘুমই ছিল পীর সাহেবের ছেলেদের শেষ ঘুম। তারা আর ঘুম থেকে জেগে ওঠেনি। এখন প্রশ্ন হলো, পীর সাহেব কেন এই কাজ করলেন? কোনো বাবা কি তার ছেলেকে হত্যা করতে পারে? আসলে পীর সাহেব বুঝেছিলেন তার ছেলেরা বেঁচে থাকলে তার চেয়েও ক্ষমতাবান হবে, কিন্তু তাদের দ্বারা মানুষের অনিষ্ট হবে।
তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আল্লাহ তার ছেলেদের হায়াত কমিয়ে দেন। তার সে দোয়া কবুল হয়েছিল। পীর সাহেবের ছেলেদের মগবাজারেই পাশাপাশি কবর দেওয়া হয়, যা এখন শাহবাড়ির জোড়া পীরের কবর নামে পরিচিত। ঘটনাটি এলাকায় ভুল পরিচিত। আসলেও আচ্ছা, ওকে, আমরা আবার আমাদের আরেকজন অতিথি আছেন তার কাছে চলে যাই এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরও একবার বলবেন, তারপর আপনার কাহিনীতে যাব আমরা। রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি। আমি ইমন, হাজারীবাগ থেকে এসেছি, ইউডাতে বিবিএ করছি 7 সেমিস্টার। জি। ঘটনাটা এটা আমার নিজের সাথেই ঘটা। তো রবিবারের ঘটনা। আমি হচ্ছে একটা বিয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, তো আমাদের এক বন্ধুর কাছ থেকে। কারো বিয়ে? হ্যাঁ। হুম। তো ওখানে আমি গিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল ওইখানে বিয়ে টিয়ে এনজয় করে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, অনেক রাত, 12টা 12:30 মতো বেজে গেছিল। তো আমি আসার সময় রিক্সা পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, হাজারীবাগ থেকে লালবাগের দূরত্ব খুব একটা বেশি দূরে না। জি। তো রিক্সা পাচ্ছিলাম না, আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই চলে যাই, ফাঁকা রাস্তা, বাতাস আছে, হেঁটেই চলে যাই। তো আসতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলাম যে লম্বা লম্বা তিনজন লোক একটা মিষ্টির দোকানে ঢুকলো এবং সাথে সাথে শাটার, মানে কে শাটার লাগাইলো সেটা আমি খেয়াল করি নাই, বাট শাটার লাগাই দিছিল। তো আমি জিনিসটায় ভাবলাম এখানে মনে হয় কোনো ডাকাতি হচ্ছে। তো ডাকাতি হচ্ছে এই ভয়ে আমি 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পর কি মনে করে তারা কল পিকও করছিল, কি মনে করে আমি আবার লাইন ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা, তো পরে কিছুক্ষণ পর আমি ওইখানেই স্থির ছিলাম। কিছুক্ষণ পর দেখি যে ওই যে 3 জন ঢুকছিল ওই দোকানের মধ্যে, ওই 3 জন লম্বা, আচ্ছা, বের হলো, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট ছিল, তো হাওয়ায় মিলায় গেল, হাওয়ায়। তো আমি জিনিসটা আমার কাছে কিরকম লাগলো, তো আমি পরে ওই দোকানে গেলাম। দোকানের যে কর্মচারীরা ছিল, তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে, তারা কারা ছিল? তো তারা ফার্স্টে কোনোভাবেই তারা স্বীকার করতেছিল না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাই কি হয়েছে, আমাকে বলা যায় কি? পরে তারা বলল যে অ্যাকচুয়ালি আপনি যাদের দেখছেন এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জিন। এরা এরকম প্রতি রবিবার রাতে কোনো একটা টাইমে আসে এবং দূর থেকে ইশারা করে, তো আমরা বুঝে যাই যে ওরা আসছে এবং আমরা লাইট অফ করে দিই, ওরা ভেতরে আসে, ওদের পছন্দ মতো ওরা মিষ্টি নিয়ে দাম দিয়ে সুন্দর মতো চলে যায়। এটা নাকি ওদের অনেক আগে থেকেই, পূর্বপুরুষদের থেকেই এরকম চলে আসতেছে। তো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আছেন এবং এই মুহূর্তে যারা ফেসবুকে আমাদের সাথে আছেন, যারা কানেক্টেড আছেন, তাদেরকে আমি একটু বলি, যারা কমেন্ট করছেন। মোহাম্মদ রুবেল মল্লিক আমাদের সঙ্গে আছেন, রাজীব বাবু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সেলিম আমাদের সঙ্গে, এমডি তানভীর আহমেদ ফয়সাল আছেন আমাদের সঙ্গে, আছেন আহসানুল হক আমাদের সঙ্গে আছেন, আলমগীর হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকে, ইয়ামিন করিম মাহি আমাদের সঙ্গে আছেন, খিলক্ষেত বটতলা থেকে শুনছেন, তিনি অনেকদিন পর ভূত এফএম শুনছেন এবং ভালো লাগছে। ফারুক রাজ আমাদের সঙ্গে আছেন, তাসলিমা আমাদের সঙ্গে আছেন, আসিফ রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা, অনেকেই। এবং একই মানুষ বারবার কমেন্ট করলে পড়তে ঝামেলা হয়ে যায়। স্মাইল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও কবির হোসেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মোহাম্মদ মারুফ শরীফ বরিশাল থেকে, SM মাসুম খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি অনেক ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে। নাজমুল জয় আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সজীব আমাদের সঙ্গে আছেন, এমডি প্রিন্স খুলনা থেকে শুনছেন তিনি, LM আরমান আমাদের সঙ্গে আছেন প্রিন্স ফারহান, রক বয় আবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এক অনন্ত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজেও অনেকে আছেন এবং এই মুহূর্তে যারা আছেন তাদের নাম বলে দেবো। এবং এই পেজটির অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং এখানে এসেও আপনি আপনার ঘটনা লিখতে পারেন।
ঘটনা আপনি আপনার কমেন্ট জানাতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মাহফুজ খান, নাইস স্টোরি লিখেছেন আয়ুব ইসলাম, এবং ভয় লাগছে তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন ইলাহি আশিক, তারিক মাহমুদ আমাদের সঙ্গে আছেন, প্রান্ত দেবনাথ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজু হোসেন রাজীব, বুরহান উদ্দিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিমরান সিমি শ্রাবণী আমাদের সঙ্গে আছেন, ইফতেখার হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই যেমন মাহমুদ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আল সানি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন হাসানুল হক টিপু, আমাদের সঙ্গে আছেন সৈয়দ এমজে আশিক আমাদের সঙ্গে আছেন, মার্জিয়া আক্তার পূর্ণিমা আমাদের সঙ্গে আছেন, এবং ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন হৃদয় ডিএসপি আমাদের সঙ্গে আছেন আল মির্জা মাহবুব সিয়াম আমাদের সঙ্গে আছেন, নাইম মাহমুদ সিরাজগঞ্জ থেকে শুনছেন তিনি, এবং আরও অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। তো যারা আছেন তাদেরকে বলবো যে বাকিটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটা মুহূর্ত এনজয় করবেন, সেটাই আশা করি। এখন আমরা একটা অডিও ক্লিপে চলে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে আসবো। তো পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আশা করছি পুরোটা সময়। তো চলে যায় একটা অডিও ক্লিপে, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকলে, তাই আর জিজ্ঞাসা করলাম না। তো যাই হোক, আমার নাম রনি, আমি পুরান ঢাকা থেকে বলছি। তো আসলে আমার জীবনে অনেকগুলো ঘটনাই আছে, তো তার মধ্যে থেকে আজকে একটা শেয়ার করব। আমি আপনাদের প্রথম থেকেই সবগুলো এপিসোড শুনে আসছি। আনফর্চুনেটলি দুই একটা মিসিং হলে সেটা আমি পরে ডাউনলোড করে শুনি, বোধ হয় আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ঘটনাটা শুরু করি। ঘটনাটা হচ্ছে 2012 সালে। আমার আপু এবং দুল্লা ভাই এরা হচ্ছে দিনাজপুরে থাকে, সরকারি চাকরি করে, ভাইয়া এই সুবাদে সবাই দিনাজপুরে থাকে। তো প্রতি বছর 2-1 যাওয়া হয় দিনাজপুরে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়। তো ঘটনাটা হচ্ছে দিনাজপুরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মাসুম। তো আমার আপুর বাসা হচ্ছে দিনাজপুর মিশন রোডে। তো ওইখান থেকে একটু সামনে আগালে একটা শ্মশান ঘাট আছে। ওইখানে দিনের বেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে, একটা নদী, খাল বা নদী যাই হোক, আর ওইখানে বসার জায়গা আছে, সুন্দর বট গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি দিনাজপুরে গেলে বেশিরভাগ সময় এখানে একটু বসে আড্ডা মারি, খুব সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি আর আমার ফ্রেন্ড মাসুম বসে আড্ডা মারতেছিলাম এরকম সকালে 10টার পরে। তো একটু পরে দেখলাম অনেক লোকজন ঢুকতেছে শ্মশানে একটা লাশ নিয়ে। তো যাই হোক, আমরা একটু আগ্রহী হয়ে সামনে গেলাম, দেখলাম যে হ্যাঁ, একটা মহিলা লাশ নিয়ে আসছে। তো ওনার আত্মীয় স্বজনের কাছে জানতে পারলাম যে উনি হচ্ছে গিয়ে ওনার বাসায় ঝগড়া করে পানের সাথে অনেক জ্বর দেখিয়েছে, তো মাথা ঘুরে পড়ে গেছে, বমি করছে, একটু পরে উনি মারা গেছে। যাই হোক, আমরা খুব আফসোস করলাম যে এত অল্প বয়সী। ওনার বড় ছেলে, 2টা বাচ্চা, বড় ছেলের বয়স হচ্ছে গিয়ে 14-15 বছর। ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমরা খুব আগ্রহী হয়ে এখানে ছিলাম, দাঁড়াইলাম, আমরা দেখবো আজকে কিভাবে কি হয়। তো যাই হোক, আমি যদিও আগে 2-1 দেখছি, এত কাছে থেকে না, একটু দূরে থেকে দেখি। তো যাই হোক, ওই দেখতেছিলাম। তো ওনারা হচ্ছে শুরু করলো। তো মানে মানুষটা যে মরে গেছে, এটা চেহারা দেখে মনে হয় না, মনে হচ্ছে একটা জীবন্ত মানুষ ঘুমায় আছে এরকম। তো যাই হোক, আমরা দেখতেছিলাম। তো যখন শুরু করলো ভালোই লাগতেছিল, আবার একটু খারাপ লাগতেছিল, চোখের সামনে এরকম মানুষ এরকম পোড়াইতেছে, একটু কষ্ট লাগতেছিল। একটু পরে যখন হচ্ছে মানুষ পোড়াইলে, তখন পোড়ানো হচ্ছে মধ্যম পর্যায়ে আসে, একটু গন্ধ বের হয়। তো আমরা একটু অস্বস্তি হয়ে একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। তো ওইখানে যারা লোক ছিল তারা আমাদের হচ্ছে বললো, তোমাদের নাম কি, কোথায় থাকো? আমি বললাম যে আমরা এখানে চৌধুরী বাড়িতে থাকি, আমার নাম রনি, ওর নাম মাসুম। তো তারা আবার আমাদের নাম ঠিকানা লিখে নিল। তো আমরা ভাবলাম এটা হয়তো ওনাদের নিয়ম একটা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ থেকে ওইখানে বন্ধুকে বললাম, চলো বন্ধু, এখান থেকে এখন চলে যাওয়াই মনে হয় আমাদের বেটার। চলে গেলাম আমরা। যাই হোক, আমরা বিকেলে অন্য জায়গায় ঘুরতে গেলাম, সন্ধ্যায় বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, নর্মাল ঘুমাইলাম, কোনো সমস্যা হয় না। 3 দিন পরে আমি আমার রাতে বাসায় আসছি, আপুর বাসায়। তো আমার আপু বলছে, তোমাকে কয়েকজন লোক এসে খুঁজে গেছে আর একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। লোকগুলা হিন্দু ছিল, হিন্দু পুরোহিত বা এরকম এই জাতীয়, সাধু সন্ন্যাসী এই জাতীয়। যাই হোক, আমি বললাম, আপু আমি তো জানি না। বলছে, না তুমি দেখো। পরে আমি বলছি, হ্যাঁ ওখানে সব লেখা আছে এসে। তো যাই হোক, আপুকে বললাম, আপু এটা তো হচ্ছে 3 দিন আগে আমরা শ্মশানে ছিলাম, ওইখানে একটা লাশ পড়াইছে, ওইটা আমরা দেখছিলাম, মেবি ওই জন্য ওইখানে ওনাদের ওইটা মিষ্টি দিয়ে গেছে। বলছে, তুমি এখানে বেড়াইতে আসছো, আমি চাই না কোনো ঝামেলা হোক, এটা তোমার ঠিক হয় নাই।
ওইখানে থাকা দরকার ছিল এসে। তো আপু কি করবো এখন, এই মিষ্টিগুলো ফালাই দাও, মিষ্টিগুলো বাইরে নিয়ে ফালাই দিচ্ছি আমরা ড্রেনে। যাই হোক নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম, আর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যেই মহিলাকে পড়াইতে দেখছি ওই মহিলা মানে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার সামনে আসছে। উনি একদম একটা নর্মাল কাপড় পরাই ছিল, তো ওনার চেহারা, ওনার চোখ, মানে কোনো মানুষের চেহারা, কোনো মানুষের চোখ এত ভয়ঙ্কর হইতে পারে আমি এটা কোনোদিন কল্পনাও করিনি। আমার সাথে কোনোদিন এত ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। তো যাই হোক উনি আইসে প্রথমে আমার সামনে দাঁড়াইলো, তারপরে কি যেন বলতেছিল, তারপরে গলা চেপে ধরছে। গলা চেপে শুধু একটা কথাই বলছে, মিষ্টি খাইলি না কেন। মানে এত জোরে গলা চেপে ধরছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছিল। আমি মনে মনে দোয়া করতেছিলাম, ঠিক আছে, আর মনে করছিলাম মনে হয় লাইফের আজকেই শেষ দিন। তো আমি গিয়ে গলা চেপে ধরছে, এত ব্যথা লাগতেছিল, একসময় আমি অজ্ঞান হয়ে গেছি। পরে ঘুমিয়ে গেছি, দেখি যে আমি অনেক ঘামায় গেছি, উঠছি, একটু হাঁটাচলা করলাম, একটু পানি খেলাম। পরে বাকিটা রাত আর ঘুমাইতে পারি নাই, এপিট করছি বা লাইট জ্বালায় রাখছিলাম। পরের দিন ফ্রেন্ডের কাছে গেলাম, বললাম বন্ধু কালকে রাতে তো আমার একটু সমস্যা হয়েছে। পরে বলতেছি বন্ধু আমার তো একটা সমস্যা হয়েছে, আমি তো স্বপ্নে দেখছি যে ওই হিন্দু মহিলা আমাকে দৌড়ানি দিচ্ছে। তো দৌড় দিতে দিতে আমি যাই একটা পুকুরের মধ্যে পড়ে গেছি, আর গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি বলছি বন্ধু আমারটা এর থেকেও ভয়ঙ্কর, আমার সাথে এই হয়েছে। তো যাই হোক দিনাজপুরে যদিও 15 দিনের জন্য গিয়েছিলাম, তারপরে 2-1 দিন পরে আমি চলে আসছি ওইখান থেকে। আমার খুব অস্বস্তি লাগতেছিল, পরিবেশটাই একদম মানে মনে হচ্ছে ধোঁয়াশ, একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আমি চলে আসছি, আমি তখন ঢাকায় উত্তরাতে থাকতাম। তো আমি ঢাকায় আসছি, প্রতিদিন স্বপ্নে একটাই, ঘুমানোর আগেই মনে হয় এখনই তো স্বপ্নে আমি এটা দেখবো। তো আমি উজু করে ঘুমাই, দেওয়া পরে ঘুমাই, কাজ হচ্ছে না। একজন হুজুরের কাছে গেলাম, সে বললো তোমার হয়তো বা একটা খারাপ দৃষ্টি পড়ছে শ্মশানে, তো যাই হোক তুমি এই আমলগুলো করো। তো আমি তাও আমার শান্তি লাগতেছিল না, একই প্রবলেম, আমি অসুস্থ হয়ে যেতেছিলাম দিন দিন। তো আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই, বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে চলে যাই। তো ওইখানে আমি একজন হুজুর ছিল আমার ছোটবেলায়, তার কাছে আমি মক্তব পড়তাম। তার কাছে আমি যেয়ে বললাম হুজুর আমার এই সমস্যা হচ্ছে, এই হয়েছিল। বলছে বাবা রে তোমার মনে হয় খারাপ একটা কিছু হয়েছে, তুমি এই তাবিজটা সাথে রাখো আর এই পানি পড়াগুলো প্রতিদিন খাইও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘুমানোর আগে উজু করে ঘুমায়ও, এই দোয়াগুলো পড়ে ঘুমায়ও। তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি যে ভালো, আগে দেখতাম প্রতিদিন, এখন দেখি সপ্তাহে 2-1 দিন। তো এখন আমি দেখলাম যে না একটু ভালো। পরে আমার গিয়ে এরকম আস্তে আস্তে একটা সময় আমার গলার নিচে একটা দাগ পড়ে যায়, মনে হচ্ছে কিসের একটা দাগ, মানে কিরকম একটা কালো দাগ লম্বা, প্রতিদিন একই জায়গায় আঘাত পড়লে যেরকম একটা দাগ, এরকম একটা দাগ পড়ে যায়। তো আল্লাহর রহমতে ওই হুজুরের কথা মতো চলার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি আসলে একটা জিনিস গিয়ে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে যে আসলে কিরকম লাগে, ঠিক আছে, এটা মানুষকে কোনোদিনও বলে বোঝানো সম্ভব না। আমি যে বলতেছি আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে বা আমি যেরকম ভয় পেয়েছি, এটা কোনোদিনও বলে বোঝানো সম্ভব না যে হ্যাঁ স্বপ্নের মধ্যে মানুষ এটা হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এরকম অবস্থা, এতই খারাপ অবস্থা হয়েছিল যে আমার গিয়ে মানে অবস্থা মানে মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে 2 বছরের অসুস্থ রোগী, আমার চেহারাটা এরকম হয়ে গেছিল। তো আমি জানি আমার সাথে কিরকম হয়েছিল, আর আমি আমার রাশি কি সেটাও জানি না। আমার সাথে এরকম অহরহ ঘটনা ঘটে, ছোটখাটো এই সমস্যা ওই সমস্যা, মানে যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আর যদি গিয়ে ঘটনাটাকে প্রুভ করতে চান, আমি আমার ফ্যামিলির সবার সাথে এটা বাজি হুজুরের সাথে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, সবার সাথে আমি গিয়ে এটা করে দিতে পারবো। তো যাই হোক আশা করি এরকম ঘটনা জীবনে কারোর সাথে না ঘটুক। আমার সাথে আরো ছোট ছোট এরকম অনেক ঘটনা আছে, আমার গ্রামের বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে, যদি সময় পাই পরে একদিন এসে বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Face it. Radio Money Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আমি দেখতে পাচ্ছি অনেক ডিউটিরত পুলিশ সদস্য আমাদের সঙ্গে আছেন এবং বিভিন্ন জায়গায় তারা রাতের বেলায় আমাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য দায়িত্ব পালন করে থাকেন এবং তারা আমাদের শুনছেন এই মুহূর্তে। এবং আমি জানি যে আপনাদের কাছে অনেক এরকম ঘটনা থাকে, যেমন আমাদের সঙ্গে একজন আছেন হাবিব, এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি আমাদের জানিয়েছেন তিনি আমাদের সাথে আছেন। তো আপনাদের সাথে অনেক ঘটনা থাকে, আপনারা অনেক ধরনের এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে জানতে পারেন এবং সেই ঘটনাগুলো যদি আমাদের কাইন্ডলি পৌঁছিয়ে দেন আমাদেরকে, তাহলে খুব খুশি হব। অনেকেই লিখে পাঠান, অনেকে হয়তো রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপরে সেই পুরো জীবনের যে ঘটনার সঞ্চয়, সেই ঘটনাগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমাদের লিসেনাররা অনেক আনন্দ পাবে আপনাদের এই ঘটনাগুলো থেকে। আশা করছি আপনাদের কাছ থেকে ইমেল পাবো এবং আপনাদের ইমেলের প্রতীক্ষায় রইলাম। আমি একটু মেসেজ পড়বো এখন। আমাদের যারা ফেসবুকে লিখেছেন দেখতে পাচ্ছি,
আমাদের ভূত এফএমের যে পেজটা www.facebook.com/bhutfm.russell, এখানে শ্যামলী শরীফ আমাদের সঙ্গে আছেন, এমডি সাগর হাওলাদার আমাদের সঙ্গে আছেন, ইয়াসিন খান ইমরান আমাদের সঙ্গে আছেন, সালমান নিয়াজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন প্রিন্স বয় রোহান, এমডি জাহিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। আরও অনেকেই এই মুহূর্তে, এমডি সৌমন হাবিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মিম রূপকথা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুসরাত আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন আসিফ, এছাড়াও আছেন ইসরাফিল প্রামাণিক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাগর ইসলাম শান্ত, এমডি দুলাল, এমডি সাব্বির, অ্যাঞ্জেলা সাফা, জামিল সাকিব, মাসুদ পারভেজ রুবেল, আলী হুসাইন, সালমান, সাকিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ফয়সাল আহমেদ। তার কাছে একটা ঘটনা রয়েছে, ঘটনা যদি থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দেন ঘটনাটি, এবং সেই ঘটনাটি আপনি পাঠাবেন অবশ্যই আমাদের যে ইমেইল আছে সেই অ্যাড্রেসে, bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে, এবং আপনি একটা ক্লিপও পাঠিয়েছেন, অডিও ক্লিপ, যেটা আমার মনে হয় এখানে না পাঠিয়ে আপনার ইমেল করাটা বেটার। আমাদের সঙ্গে আছেন রকুন উদ্দিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তো যাই হোক, আমাদের নতুন একজন অতিথি আছেন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই, তারপরে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আসছি ঢাকা খিলগাঁও থেকে। আমার নাম মোহাম্মদ সোহাইব ইসলাম। চলুন আপনার ঘটনা শুনে আসি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে এই জামালপুর, আমার নিজ জেলা কেন্দ্রিক। ঘটনাটি ঘটেছে আমার মামার সাথে। তো 2016 সালের ডিসেম্বর মাসে ঠিক এই সময়, শীতের সময়, তো তিনি ডিসিশন নেই যে কোথাও ঘুরতে যাবে। তো যেই কথা সেই কাজ, তিনি এবং তার দুইজন ফ্রেন্ড মিলে আমাদের জামালপুরে একটা পিকনিক স্পট, যেটাকে মধুটিলা বলে থাকে, সেই জায়গায় সে যাবে বলে মনস্থির করে। তো আমাদের বাসা থেকে সেই পিকনিক স্পটটার দূরত্ব ছিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার এমন হবে। তো তিনি আর তার দুইজন ফ্রেন্ড মিলে আপনার সকালের দিকেই সেই পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা হয়। তো সেখানে পৌঁছতে নাকি দুপুর দুইটা এমন বেজে যায়। তো ওই পার্কের একটা নিয়ম ছিল যে শুধুমাত্র এই সারা দিন পার্কটা খোলা থাকে এবং জনগণের জন্য মানুষ সবাই ঘুরতে পারবে এমন বলা থাকে, কিন্তু রাত্রে টোটালি নিষেধ থাকে, যে রাত্রে ঘোরাফেরা বা হাঁটাহাঁটি কোনোটাই করা যাবে না। তো তারা যাওয়ার পর বা ভালো করে তেমন কিছু দেখতে পায় না। আর এই পার্কটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্তবর্তী একটা এলাকা। হ্যাঁ, তো 2-1 ঘন্টা ঘোরার পরেই দেখে যে অন্ধকার হয়ে আসছে। তো তারা পার্কে একটা গার্ডের সাথে কথা বলে যে আমরা আজকে রাতটা এখানে থাকতে চাচ্ছি, আমরা ভালো করে দেখতে পাই না, আমরা অনেক দূর থেকে আসছি, আর এখন থেকে কোনো যাওয়া অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য। তো তারা সেই গার্ডের সাথে কথা বলে একটা রুমে ম্যানেজ করে। তো তাদের গার্ড তাদেরকে বলে দেয় যে আপনারা থাকেন, সমস্যা নাই, কালকে সকালে আবার বের হয়ে ঘুরে দেখেন, কিন্তু রাত্রে ভুলেও বের হবেন না, তাদেরকে এটা বলে দেয়। কিন্তু তারা মাগরিবের পরপরই 3 বন্ধু মিলে বলে যে চল একটু আমরা ঘুরে আসি, এখানে আশেপাশে একটু হাইটে আসি, সমস্যা নেই। তো তারা গার্ডকে ফাঁকি দিয়ে ঘুরতে যায়। তো কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে একটা ঝোপের কাছে, একটা শিমুল গাছের নিচে দেখে একটা গলা কাটা লাশ। তো তারা দেখে স্তম্ভিত হয়ে যায় যে এখানে এরকম একটা পিকনিক স্পট। তো তারা আর অত বিষয়টা তো গুরুত্ব না দিয়ে বলে যে গুরুত্ব দেওয়ার মতো তো বিষয়, গুরুত্ব দিবে না কেন? হ্যাঁ, গুরুত্ব না দিই যে আমরা যদি এটা নিয়ে আরো বাড়াবাড়ি করে হয়তো আমাদের উপরে কোনো অ্যাকশন আসতে পারে। তো এটা ওনার আর মাথায় এনে দিল যে আমরা যার রুমে চলে যাই, এখানে থাকাটা তো আমাদের জন্য ভালো হবে না, ওনার ভাবে যেটা খুন হয়েছে এমন কিছু মনে করে। তো তারা রুমে যাবে এমন তো সময় দেখে যে একটা গার্ড চেয়ার উপরে বসে আছে একটা বৃদ্ধ লোক। তিনি বলে যে বাবাজিরা আপনারা এত রাতে কোথা থেকে আসলেন? তো তারা সেই গার্ডকে দেখে স্তম্ভিত হয়ে যায়, কেননা সেই গার্ডের ফেস এবং ওইখানে যে গলাকাটা লাশটা ছিল সেম, সেই বৃদ্ধ লোকটাই দাড়িওয়ালা, সেই বৃদ্ধ লোকটাই ওইখানে যে লোকটা দেখছে এখানে একদম সেম। তো তারা এটা ভয় পেয়ে যায় এবং তার সাথে কোনো কথা না বলে তারা সোজা রুমে চলে যায়। তো রুমে যাওয়ার পর তারা বসে আছে, এমন 30 মিনিট পর সেই বৃদ্ধ লোকটি তাদের কাছে যায় বলে আপনারা রাতে কি খাবেন, টাকা দিন, আমি আপনাদের জন্য খাবার এনে দিচ্ছি।
তো তারা সেই বৃদ্ধ লোকটিকে বলে যে চাচা, আমরা কিছুক্ষণ আগে তো বাইরে গেছিলাম হাঁটতে, তো আপনার মতো একজন লোক দেখি যে এই শিমল ওইখানে একটা শিমল গাছের নিচে যে গলা কাটা অবস্থায় পড়ে আছে। তো সেই চাচার এই কথাটা বিশ্বাস করতে চান না যে না, এটা কীভাবে সম্ভব। তো আমার মামা ছিল আবার খুব সাহসী, যে মানে সাহসী টাইপের লোক। তো তিনি বলতেছে যে আপনি যদি চান আমি আপনাকে নিয়ে দেখাইতে পারি, সেই জায়গায় যেতে পারি। তো বাকি যে দুইজন ফ্রেন্ড ছিল যে তাদের বলে যে চল আমরা মানে চাচাটাকে নিয়ে সেই জায়গায় নিশ্চয়ই দেখে আনি আর কি। এমন পরে তারা দুজন যেতে চায় না, যে না তুই যা, আমরা যাবো না, এই জায়গাটা মানে আমাদের জন্য সুবিধার জন্য মনে হচ্ছে না, আমরা যাবো না। তো মামা আবার মানে অনেক জেদি টাইপের ছিল এবং সাহসী টাইপের ছিল। তো লোকটারে নিয়ে মানে ওই চাচাটার গাড়টাকে নিয়ে সে যায়, এবং মানে ওই লোকটার বৃদ্ধ লোকটা ওর পিছনে এবং উনি সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে ওই শিমুল গাছটার উদ্দেশ্যে যাচ্ছে যে লাস্টে দেখাবে। তো কিছুক্ষণ যাওয়ার পর মানে হুট করে দেখে যে সেই বৃদ্ধ লোকটি তার সাথে আর নেই। তো সে খুব ভয় পেয়ে যায়। এতক্ষণ যে নর্মাল ছিল কিন্তু মানে এরকম পরিস্থিতিতে অনেক ভয় পেয়ে যায়। তো তিনি বলে যাই হোক, এটা মানে হয়তো তারপরে তাদের কোনো ক্ষতি হয় বা কিছু হয়, কি হয় লাস্টে? মানে তেমন ক্ষতি হয় না, সে আবার ওই মানে যে জায়গায় লাশটা দেখছে ওই জায়গায় আবার চলে যায়, যা দেখে যে সেই গলা কাটা লাশটা শিমুল গাছের ঝুলে আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা একটু মঈনুদ্দিন ভাইয়ের কাছে যাব, এবং আমরা বলেছিলাম যে উনি যেহেতু আজকে আছেন, তো আপনারা যদি কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। তো আমি একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যেটা মঈনুদ্দিন ভাইকে জিজ্ঞেস করাই যায়। মঈনুদ্দিন ভাই, আপনাকে একজন প্রশ্ন করেছেন। তার আগে বলি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অনেকেই, তার মধ্যে ঘুড়ির পাইলট নামে একজন আছেন যিনি সৌদি আরব থেকে শুনছেন, এবং তার সঙ্গে দুজন সৌদি আছেন যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, এবং তিনি তাদের সবাইকে সেটা আবার তাকে মানে ট্রান্সলেট করে দিতে হচ্ছে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস ভেরি ডিফিকাল্ট জব টু ডু, কিন্তু বাট আপনি যে করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরমান, এবং আরমান এই কোয়েশ্চেনটা করেছেন মঈনুদ্দিন ভাইকে যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক কাউকে যদি করা হয়, আর এই ব্ল্যাক ম্যাজিকটা কাটাতে যদি কেউ হেল্প করে, তাহলে সেটা কোনো খারাপ কিছু হবে কিনা বা তার কোনো ক্ষতি হবে কিনা? না, এতে কোনো সমস্যা বা কোনো ক্ষতি হবে না। যিনি কালো জাদু করবে তার অপরাধ, উনি শাস্তি পাবে। যিনি করাবে এবং যিনি করবে দুইজন অপরাধী, আর যিনি এটার জন্য আল্লাহর কাছে সাহায্য করবেন, উনি এটা ভালো ফলাফল পাবেন। ওকে, তো আমি ছোট্ট একটা জিনিস দিয়ে আজকে শেষ করতে চাই যে রাতের বেলায় অনেকে অন্ধকারে ভয় পায়, অনেকে অনেক জায়গায় মানে বাথরুমে বা এমনিতে মানে বিভিন্ন মানে এমনিতে উঠে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া বা পানি খাওয়া, অনেকে শুয়ে থাকতেও একা জেগে উঠলে রাতের বেলায় ভয় পায়। এই ভয়টা কি আসলে মনের ভয় নাকি আসলে মনের ভয়? পুরোপুরি মনের ভয়। এবং মনের ভয়, এবং এটা কি দূর করার কোনো উপায় আছে? মন শক্ত করতে হবে? অবশ্যই এটা মন শক্ত করতে হবে, এবং সবচেয়ে বেশি হইতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পাঠ করা, অথবা ইয়া মুঈন, আল্লাহর নাম সাহায্যকারী। হ্যাঁ, এগুলো ওজিফা আদায় করলে এই মন থেকে সব মুছে যাবে ইনশাআল্লাহ। তো যারা ভয় পাচ্ছেন রাতের বেলা, তাদের জন্য একটা ছোট টিপস দিয়ে আমরা আজকে শেষ করছি ভূত এফএম। এবং মঈনুদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং সেই সাথে মানুষকে টিপস দিয়ে উপকার করার জন্য। এখন আমরা চলে যাব আজকের মতো, এবং ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। এবং আমাদেরকে এই একটা সপ্তাহ জুড়ে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আমি দেখতে পাচ্ছি এখনও অনেকে লিখছেন, এবং বাপ্পি দেওয়ান আমাদের সঙ্গে আছেন, সাগর হাওলাদার আমাদের সঙ্গে আছেন হাসানুল হক টিপু আমাদের সঙ্গে আছেন, ইমরান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই, এবং প্রতিনিয়ত পাভেল হাসান আমাদের সঙ্গে আছেন। এবং আমাদের সাথে তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে ঘটনাটা সেটা অনেক স্কেরি ছিল। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান রনি, এবং কালকে থেকে এসএসসি এক্সাম শুরু, তারপরেও তিনি শুনছেন শনি ডাক্তার থেকে। আমার মনে হয় যে এটা একেবারেই উচিত হয়নি, আপনার পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত ছিল। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রিন্স ইসমাইল আমাদের বলছেন 7 জন মিলে তারা শুনছেন। সোহেল রানা সাদি আমাদের সঙ্গে আছেন রবিউল ইসলাম, আমাদের সঙ্গে আরও অনেকেই
আছেন আমাদের সঙ্গে, একান্ত আমাদের সঙ্গে আছেন রাসেল আহমেদ, রাজশাহী থেকে শুনছেন তিনি। এমডি নাহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আজকের মতো আমরা আর সামনের দিকে না এগোই, আমরা আজকের মতো শেষ করি আমাদের ভূত এফএম। এবং তার আগে জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসটা, আমাদের যে অ্যাড্রেসে আপনারা ইমেইল করবেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।